বুক জিস্টের সাথে শুনুন বিশ্বসেরা বইগুলোর সারমর্ম। আসসালামু আলাইকুম বন্ধুরা, বুক গিস্টের জ্ঞানার্জনের এই যাত্রায় আপনাকে স্বাগত। সবার আগে মন থেকে ধন্যবাদ জানাই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমাদের একমাত্র উদ্দেশ্য হলো সেরা বইয়ের নির্যাস আপনাদের কাছে পৌঁছে দেওয়া। সেই যাত্রায় আজ আমাদের সঙ্গী লেখক অস্টিন ক্লিয়নের লেখা স্টিল লাইক অ্যান আর্টিস্ট বইটি। আপনার কি কখনো এমন মনে হয়েছে যে আপনার মধ্যে এমন কিছু আছে যা বাকি বিশ্বের থেকে আলাদা? একটি কণ্ঠস্বর যা বলে যে আপনি বড় কিছু করার জন্য এসেছেন, কিন্তু আপনি প্রতিদিন সেটাকে দমন করে চলেছেন। আপনি প্রতিদিন অন্যদের কিছু হতে দেখেন, কারো পোস্টে লাইক করেন, কারো ভিডিওতে থমকে যান এবং মনে মনে ভাবেন, আহা যদি আমিও এমন কিছু করতে পারতাম, আহা যদি আমারও সেই দক্ষতা, সেই আত্মবিশ্বাস, সেই ধারণা থাকত। কিন্তু সত্যি বলতে সেই সব কিছু আপনার মধ্যেই আগে থেকেই আছে। আপনার মধ্যেও একজন শিল্পী আছে, একজন স্রষ্টা আছে, একজন এমন মানুষ আছে যে কিছু আলাদা করতে চায়, কিন্তু শুধু সঠিক দিক নির্দেশনা এবং একটু সাহসের অপেক্ষায় আছে। আর এটাই এই অডিও বুকের উদ্দেশ্য, আপনাকে সেই চাবি দেওয়া যার মাধ্যমে আপনি আপনার ভেতরের সেই সংস্করণকে উন্মোচন করতে পারবেন, যাকে আপনি কখনো সম্পূর্ণভাবে বাঁচেননি। স্টিল লাইক অ্যান আর্টিস্ট কোনো সাধারণ বই নয়। এটি আপনার চিন্তাভাবনার পদ্ধতি বদলে দেবে। এটি আপনাকে শেখাবে যে এই পৃথিবীতে নতুন কিছু নেই, কিন্তু প্রত্যেকে নিজের মতো করে জিনিস স্পর্শ করে, নিজের রং ভরে এবং সেখান থেকেই মৌলিকত্ব জন্ম নেয়। এই বইটি আপনাকে অনুমতি দেয় নিজেকে প্রকাশ করার, ভুল করার, হাসার, অনুসন্ধান করার এবং আপনার ভেতরের সেই শিল্পীকে মুক্ত করার যা এখনো ভয়ের আড়ালে লুকিয়েছিল। যদি আপনি ভাবছেন যে আমার মধ্যে বিশেষ কি আছে, তাহলে এই বইটি উত্তর নয়, আয়না হয়ে সামনে দাঁড়াবে। এতে এমন নীতিগুলি রয়েছে যা আপনাকে বলবে কিভাবে অনুপ্রেরণা খুঁজতে হয় না, বরং এটিকে চুরি করতে হয় নিজের মতো করে, সম্মানের সাথে, এবং তারপর এটিকে এতটাই পরিবর্তন করতে হয় যে এটি আপনি হয়ে ওঠে। এতে সেই সত্য আছে যা আপনাকে কেউ বলে না, যে বিরক্তিকর হওয়াও একটি শিল্প, যে পার্শ্ব প্রকল্পগুলি আপনার সবচেয়ে বড় শক্তি, যে কাজ আপনার হাত থেকে হয় তা আপনার হৃদয় থেকে হয়। এবং যখন এই কথাগুলি আপনার বোধগম্য হবে, তখন আপনি কেবল অনুপ্রাণিত হবেন না, আপনি কাজ করবেন, আপনি লিখবেন, বানাবেন, বলবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, ভাগ করবেন। কারণ এই পৃথিবী আর অপেক্ষা করতে পারে না। আপনার কাজ চায়, আপনার কণ্ঠস্বর চায়। সুতরাং যদি আপনিও তাদের মধ্যে একজন হন যারা আর থামতে চান না, যারা আর স্ক্রোল করতে চান না, যারা সময় নষ্ট করতে চান না, তাহলে আমার একটি কথা মানুন, এই অডিও বুকটি সম্পূর্ণ শুনুন। প্রতিটি সেকেন্ড আপনার মধ্যে নতুন আগুন জ্বালাবে। আপনি শেষ পর্যন্ত পৌঁছতে পৌঁছতে নিজেকে চিনতে পারবেন এবং হয়তো প্রথমবারের মতো নিজেকে ভালোবাসতেও শুরু করবেন। চলুন সেই যাত্রা শুরু করি, যা আপনাকে আপনার কাছে নিয়ে যাবে। অধ্যায় 1, একজন শিল্পীর মতো চুরি করুন। আমি আপনাকে একটি প্রশ্ন করি, আপনার কি কখনো এমন অনুভব হয়েছে যে আপনি কিছু তৈরি করতে চান, কিছু বড় করতে চান, কিন্তু ভেতর থেকে একটি ভয় আপনাকে থামিয়ে দেয়? এমন মনে হয় যেন আপনার কাছে নতুন কিছু বলার মতো নেই, যেন যা কিছু বলা যেতে পারত তা পৃথিবী আগেই বলে দিয়েছে। যদি হ্যাঁ, তাহলে আমার কথা মনোযোগ দিয়ে শুনুন। এই বইটি, এই অধ্যায় এবং আজকের এই কথোপকথন শুধুমাত্র কোনো উপদেশ নয়, এটি একটি অনুমতি, আপনাকে কিছু চুরি করার অনুমতি। তবে অপেক্ষা করুন, ভয় পাবেন না। এটি কোনো ভুল চুরি নয়, এটি সেই চুরি যা প্রতিটি বড় শিল্পী করে, যা প্রতিটি সৃজনশীল মানুষ করে। এটি সেই চুরি যার মাধ্যমে নতুন কিছুর জন্ম হয়। স্টিল লাইক অ্যান আর্টিস্টের অর্থ হলো আমাদের মানবিক প্রবৃত্তি বোঝা। আমরা সবাই কারো না কারো দ্বারা অনুপ্রাণিত হই। আমরা যা ভাবি, যা অনুভব করি, তা একা আসে না। আমাদের চারপাশের পৃথিবী, মানুষ, ফিল্ম, বই, কথা, মুহূর্ত সব কিছু মিলে আমাদের তৈরি করে। আর যখন আমরা কিছু সৃষ্টি করি, তখন সেই সব কিছুর প্রতিচ্ছবি আমাদের কাজে দেখা যায়। পৃথিবীর প্রতিটি মহান শিল্পীও কোথাও না কোথাও থেকে শিখেছেন, চুরি করেছেন, গ্রহণ করেছেন,
পার্থক্য শুধু এতটুকুই ছিল যে তিনি সেই শেখা জিনিসটিতে নিজেকে মিশিয়েছেন এবং তারপর তাকে নতুন কিছুতে পরিণত করেছেন। এই কথাটি আপনাকে বুঝতে হবে। চুরি করতে হবে, কিন্তু তাকে জীবন্ত করতে হবে। আপনাকে প্রতিটি সেই জিনিস থেকে শিখতে হবে যা আপনার হৃদয়কে স্পর্শ করে। কোনো গান যা আপনাকে কাঁদায়, কোনো চিত্রকর্ম যাতে আপনার গল্প লুকিয়ে আছে, কোনো মানুষ যার চোখে সেই আবেগ আছে যা আপনার মধ্যে কখনো ছিল। আপনি সেই সব কিছু চুরি করুন, কিন্তু শুধু তার উপরে কিছু রাখবেন না, তাতে নিজেকে ঢেলে দিন। আপনার বেদনা, আপনার স্মৃতি, আপনার নীরবতা এবং আপনার হাসি, সব কিছু। এটি ভাববেন না যে সব কিছু মৌলিক না হওয়া অবধি আপনি বিশেষ হতে পারবেন না। সত্যি হলো, মৌলিক জিনিস একা তৈরি হয় না, তারা একাধিক কণ্ঠস্বর, স্মৃতি এবং চেহারার সংমিশ্রণ হয়। ঠিক যেমন একটি শিশু মা, বাবা, পৃথিবী এবং তার নিজের অভিজ্ঞতার মিশ্রণ হয়। যখন আপনি কিছু তৈরি করেন, তখন এটি ভাববেন না যে লোকে কি বলবে। ভাবুন যে আপনি তাতে আপনার কি ঢেলেছেন। এটি কি শুধু অন্য কারো নকল, নাকি তাতে আপনার আত্মাও বাস করে? এবার বলুন, যখন আপনি কোনো পুরনো গান শোনেন যা আপনার শৈশবের সাথে যুক্ত, তখন তাতে কি কোনো জাদু অনুভব হয় না? সেই গান সবাই শুনেছে, কিন্তু আপনার জন্য সেটি আলাদা, কারণ তাতে আপনার গল্প আছে। এই জাদু আপনাকে আপনার কাজে আনতে হবে। এবার একটু ভাবুন, যদি আপনি একজন চিত্রশিল্পী হন এবং আপনি কোনো বিখ্যাত শিল্পীর স্টাইল অনুসরণ করছেন, কেউ দেখলে বলবে, আরে এটা তো অমুকের মতো তৈরি হয়েছে। কিন্তু যদি আপনি তাতে সেই রঙগুলো ব্যবহার করেন যা আপনার গ্রামের ক্ষেতের মতো, সেই আকাশ এঁকেছেন যা আপনি রাতের বেলায় ছাদ থেকে দেখেছিলেন, তাহলে সেটা আপনার গল্প হয়ে গেল। এবার সেটা চুরি নয়, সেটা শিল্প। আসল কথা হলো, পৃথিবীর সবচেয়ে বড় সৃজনশীলতার সবচেয়ে সাধারণ জিনিসগুলোকে খুব বিশেষ উপায়ে দেখার মধ্যে নিহিত। কেউ পাহাড় দেখলে বলবে পাহাড়, কিন্তু আপনি দেখলে বলবেন এতে আমার একাকিত্বের উচ্চতা আছে। এই দৃষ্টিভঙ্গি আপনাকে শিল্পী করে তোলে। আপনার ভেতরের যে বেদনা, যে ভয়, যে অপূর্ণতা, সেই সবই আপনার হাতিয়ার। সেগুলো থেকে পালিয়ে যাবেন না, সেগুলোকে ব্যবহার করুন। এবং যখন আপনি অন্য কারো ধারণাকে স্পর্শ করেন, তখন তাতে আপনার ক্লান্তি, আপনার অস্থিরতা, আপনার হাসি মিশিয়ে দিন। এবার একটু বাস্তবসম্মত কথা বলি। অনেক লোক বলে, আমি জানি না আমাকে কি করতে হবে, আমাকে নতুন কিছু করতে হবে, কিন্তু আইডিয়া আসছে না। আমি বলি, বাইরে যান, পৃথিবী দেখুন, বই পড়ুন, মানুষের সাথে দেখা করুন এবং প্রতিটি সেই জিনিস নোট করুন যা আপনার হৃদয়কে নাড়িয়ে দেয়। তারপর সেগুলোকে একত্রিত করুন এবং প্রতি সপ্তাহে একটি কাজ করুন। সেই সব জিনিসকে একত্রিত করে কিছু তৈরি করুন। খারাপ হোক, অদ্ভুত হোক, কিন্তু তৈরি করুন। আপনার অভ্যাসই আপনার পরিচয় তৈরি করবে। আপনার কাছে একটি অনুপ্রেরণা জার্নাল থাকা উচিত, একটি জায়গা যেখানে আপনি সব কিছু একত্রিত করবেন। ভালো ধারণা, দান, ছবি, মুহূর্ত, এবং যখন আপনার মনে হবে যে আপনি হারিয়ে গেছেন, তখন সেটি খুলুন। আপনি জানতে পারবেন যে আপনি মাথা থেকে পা পর্যন্ত পূর্ণ আছেন। এবং একটি শেষ কথা, সবাই বলে নিজের মতো হও, নিজের মতো হও, কিন্তু আমি বলি অন্য কারো মতো হও এবং তারপর ধীরে ধীরে সেই রকম হওয়ার ছুতোয় নিজেকে আবিষ্কার করো। কারণ নিজেকে আবিষ্কার করা সহজ নয়, এটি ধীরে ধীরে ঘটে। আপনি ভুল করবেন, আপনি ইতস্তত করবেন, কিন্তু যখন আপনি অন্য কারো নকল করেন এবং বারবার করেন, তখন একদিন আপনার নিজের কণ্ঠস্বর ফুটে ওঠে এবং সেই কণ্ঠস্বরই সবচেয়ে আসল হয়। সুতরাং পরের বার যখন আপনার ভেতর থেকে কোনো ছোট কণ্ঠস্বর বলবে যে আরে এটা তো অন্য কারো মতো লাগছে, তখন ভয় পাবেন না। শুধু মনে রাখবেন, সেই কণ্ঠস্বর শুনে আপনি থেমে যাবেন না। তাতে নিজের শ্বাস ঢালুন এবং পৃথিবীকে তা দেখান যা এখনো পর্যন্ত কেউ দেখেনি। কারণ আসল শিল্পী সে যে অন্য কারো দেওয়াল থেকে একটি ইট তুলে তাতে নিজের গল্প লেখে এবং তারপর তাকে একটি নতুন ভবন তৈরি করে। আপনি শাহরুখ খানকে দেখেছেন, তাই না? কখনো ভেবেছেন যে আজকের দিনে যাকে পুরো দেশ কিং খান বলে, তিনিও একসময় দিল্লির রাস্তায় এমনিই ঘুরতেন, আমাদের মতো, আপনার মতো, কোনো পরিচিতি নেই, কোনো টাকা নেই, শুধু মনে একটা জিনিস ছিল, ক্ষুধা, কিছু করার, কিছু হওয়ার। এবার আপনি ভাবছেন শাহরুখ তো ট্যালেন্টেড ছিল, তার ভাগ্য ভালো ছিল, কিন্তু শুনুন, শাহরুখও নতুন কিছু করেনি,
তিনি সেটাই করেছেন যা তার আগে হাজার হাজার অভিনেতা করে গেছেন। ডায়লগ বলেছেন, অভিনয় করেছেন, ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। পার্থক্য শুধু এতটুকুই ছিল যে তিনি অন্যদের কাছ থেকে শিখেছেন, চুরি করেননি, গ্রহণ করেছেন। শাহরুখ নিজেই বলেন তিনি দিলীপ কুমারকে দেখেছেন, অমিতাভ বচ্চনকে দেখেছেন, শশী কাপুরকে দেখেছেন এবং প্রত্যেকের কাছ থেকে কিছু না কিছু নিয়েছেন। কারো চোখের তীব্রতা, কারো কণ্ঠস্বরের ওঠানামা, কারো হাঁটা চলা, কারো হাসি, এবং তারপর সেগুলোকে একত্রিত করে তাতে তার অস্থিরতা, তার ব্যক্তিগত বেদনা, মায়ের মৃত্যুর শূন্যতা সব কিছু মিশিয়ে দিয়েছেন। এটাই তো স্টিল লাইক এন আর্টিস্ট। শাহরুখ অন্যদের দেখে চুরি করেছেন কিন্তু কপি পেস্ট করেননি, তিনি তাতে খান ঢেলে দিয়েছেন। তার অভিনয়ে যখন আপনি কোনো দৃশ্য দেখেন তখন তাতে শুধু অভিনয় থাকে না, তাতে তার গল্প থাকে। সেই একাকিত্ব থাকে যখন তিনি বাবার মৃত্যুর পর ফুটপাতে শুয়েছিলেন, সেই ক্ষুধা থাকে যখন তার কাছে শুধু একটি ছেঁড়া পুরাতন স্যুটকেস ছিল মুম্বাই আসার সময়। শাহরুখ কখনো দাবি করেননি যে তিনি সবার থেকে আলাদা, তিনি শুধু এতটুকুই করেছেন যে যা কিছু দেখেছেন, অনুভব করেছেন তাকে নিজের ভেতর মিশিয়ে নিজের করে নিয়েছেন। এবার ভাবুন, আপনিও কি এমন করতে পারেন না? যদি আপনি একজন লেখক হন তাহলে কি আপনি কখনো শাহরুখের মধ্যে কোনো লেখকের কাজ পড়ে ভেবেছেন যে এতে যে বেদনা আছে তা তো আমার মধ্যেও আছে? তাহলে কেন আপনি সেই স্টাইল গ্রহণ করবেন না এবং তাতে আপনার গল্প যোগ করবেন না? যদি আপনি একজন ডিজাইনার হন তাহলে কেন আপনি অন্যদের ডিজাইন দেখে শিখবেন না, কিন্তু তারপর তাতে সেই রং ভরবেন যা আপনার শৈশবের রং বেরঙের ঘুড়ির মতো? আর যদি আপনি কেবল শুরু করছেন তাহলে মনে রাখবেন শাহরুখও একদিন সিনেমার পোস্টার দেখতে দেখতে শুধু এটাই ভাবতেন, আহা একদিন আমিও তাতে থাকব। আর আজ সেই পোস্টারগুলো তাঁরই ছবিতে ভরা। আপনাকেও তাই করতে হবে। আপনি কোনো যন্ত্র নন যে হঠাৎ করে নতুন কিছু তৈরি করবেন। আপনি একজন মানুষ এবং মানুষ অন্যদের কাছ থেকে শেখে। শুধু পার্থক্য এতটুকুই হওয়া উচিত যে আপনি যা শেখেন তাতে আপনার নিজস্ব সত্যও যেন থাকে। শাহরুখের মতো আপনাকেও নিজের একটি মিশ্রণ তৈরি করতে হবে, কিছুটা অনুপ্রেরণা তার থেকে, কিছুটা এর থেকে, এবং তারপর সবচেয়ে বড় উপাদান আপনার নিজের আবেগ, আপনার নিজের অভিজ্ঞতা। এবং তারপর দেখুন, একদিন যখন অন্য কেউ আপনাকে দেখবে তখন সেও এটাই বলবে যে এতে কিছু বিশেষ আছে। কারণ আসল মৌলিকতা সেখান থেকেই আসে যখন আপনি অন্যদের কাছ থেকে শিখেও নিজের পরিচয় হারান না, বরং আরও বেশি উজ্জ্বল হয়ে সামনে আসেন। অধ্যায় 2, প্রথমে শুরু করুন, পরিচয় পথেই তৈরি হবে। আপনার মনে হতে পারে যে প্রথমে নিজেকে জানা জরুরি, তারপর কিছু করা উচিত। হয়তো এমন মনে হয় যে যতক্ষণ না সব কিছু পরিষ্কারভাবে বোঝা যায় যে আমি কে, আমার তালিন্ট কি, আমাকে কি করতে হবে, ততক্ষণ শুরু করা বোকামি হবে। কিন্তু সত্যি বলতে এই চিন্তাই সবচেয়ে বড় বোকামি। কারণ বাস্তবে আমরা নিজেকে ততক্ষণ পর্যন্ত জানতে পারি না যতক্ষণ না আমরা কিছু তৈরি করি। নিজেকে বোঝার জন্য আপনাকে ভাবার নয়, কিছু করার দরকার আছে। নিজের পরিচয় কোনো বইতে লেখা থাকে না, তা তো প্রতিদিনের ছোট ছোট কাজের মধ্যে গড়ে ওঠে। আপনার কণ্ঠস্বর, আপনার শিল্প, আপনার স্টাইল, এই সব কিছু তখনই প্রকাশ পায় যখন আপনি কাজ করেন, যখন আপনি চেষ্টা করেন, যখন আপনি ভুল করেন। লোকে ভাবে এখন আমি প্রস্তুত নই, এখন আমি সব কিছু বুঝতে পারিনি, এখনও আমি নিজেকে খুঁজছি। কিন্তু ভাবুন, যখন একটি শিশু হাঁটতে শুরু করে তখন কি সে প্রথমে জানে কিভাবে পা ফেলতে হবে? না, তাই না? সে প্রথমে পড়ে, তারপর ওঠে, তারপর বোঝে কিভাবে ভারসাম্য বজায় রাখতে হয়, এবং তারপর একদিন সে দৌড়ায়। আর এটাই জীবন। আমরা সবাই একটি চিন্তায় আটকে থাকি যে আমার একটি সুনির্দিষ্ট পরিচয় গড়ে উঠুক, তারপর আমি পৃথিবীকে কিছু দেখাবো। কিন্তু যতক্ষণ আপনি লুকিয়ে বসে থাকবেন কিচ্ছু হবে না। যে বেরিয়ে আসে, যে ঝুঁকি নেয়, যে ভয়ের মধ্যেও এগিয়ে যায়, পরিচয় তারই তৈরি হয়। এবং এখানেই সবচেয়ে বড় কথা আসে শুরু করার। আপনাকে সব কিছু জানার দরকার নেই, আপনাকে শুধু এতটুকু করতে হবে যে যেখানে আছেন সেখান থেকেই শুরু করে দিন। আপনার কাছে যা আছে তা দিয়েই শুরু করে দিন। কারণ আপনার স্পষ্টতা, আপনার পরিচয়, আপনার উপলব্ধি, এই সব কিছু পথে পাওয়া যায়, গন্তব্যে নয়। আজ আপনি এটি ভাবুন, যদি আপনি 1 মাস ধরে প্রতিদিন 30 মিনিট কেবল সেই কাজটিতে লাগান যা আপনার ভালো লাগে, তাহলে কি হবে? শুরুতে হয়তো বিভ্রান্তি থাকবে, অনিশ্চয়তা থাকবে,
কিন্তু 1 মাস পর আপনার কাছে কিছু থাকবে, এমন কিছু যা আজ নেই, এবং সেই জিনিসটাই আপনার কণ্ঠস্বর হতে চলেছে। আপনাকে আপনার ভেতরের সেই শিশুকে আবার জাগিয়ে তুলতে হবে, যে কখনো না ভেবে গান গাইত, নির্ভয়ে কিছু তৈরি করত, প্রশ্ন না করে শুধু করত। কেন? কারণ তার নিজের ওপর কোনো সন্দেহ ছিল না। আজ আমাদের সন্দেহ হয়েছে যে আমরা যেমন আছি তেমনটা কি ঠিক? আমাদের মনে হয় যতক্ষণ না আমরা যেমন হতে চাই তেমনটা না হচ্ছি, ততক্ষণ আমরা শুরু করতে পারি না। কিন্তু এখানেই খেলা পাল্টান। ভাবুন, যদি কেউ আপনাকে না দেখে, কেউ বিচার না করে, কোনো লাইক, কোনো কমেন্ট, কোনো ফলাফল না আসে, তাহলে আপনি কি করতে চাইবেন? যে উত্তরটি আসে সেখান থেকেই আপনার শুরু। যে কাজটি আপনাকে সময়ের জ্ঞান ভুলিয়ে দেয়, যা করার পর আপনার ক্লান্তি নয় বরং শান্তি আসে, সেটাই আপনার পথ। এবং সেই পথে আপনাকে চলার জন্য কোনো পরিচয়, কোনো অনুমতির প্রয়োজন নেই। দেখুন, মস্তিষ্ক সবসময় ভয় পাবে। সে আপনাকে আটকাবে, বলবে যে এখন নয়, পরে, বলবে যে আরও প্রস্তুতি নাও, আরও শেখো, আরও অপেক্ষা করো। কিন্তু হৃদয় চায় যে আপনি আজই শুরু করে দিন। এবং যারা হৃদয়ের কথা শোনে তারাই আসল সৃজনশীল মানুষ হয়, কারণ তারা চলতে শুরু করে এবং পথ নিজে থেকেই তৈরি হয়ে যায়। এবার একটি প্রশ্ন, যদি আমি পেশাদার না হই তাহলে কি আমার শুরু করা উচিত? উত্তর হলো অবশ্যই করুন। পেশাদার হওয়ার একটাই উপায় আছে, শিক্ষানবিশের মতো শুরু করা। কোনো মানুষই শুরু থেকে বিশেষজ্ঞ হয় না। প্রথম দিন কোনো মহান শিল্পী, লেখক, ডিজাইনার, সঙ্গীতজ্ঞ হয় না, কিন্তু তারা একটি কথা জানে, শুধু শুরু করতে হবে। প্রতিটি বড় নাম একসময় নামহীন ছিল। শুরুতে আপনি যা তৈরি করেন তা হয়তো ভালো নাও হতে পারে, এবং এখানেই খেলা। আপনি সেটাই তৈরি করছেন যা ভবিষ্যতে আপনার বিশেষত্ব হয়ে উঠবে। যেমন যেমন আপনি করেন তেমন তেমন আপনার পরিচয় ফুটে ওঠে। লোকে বলতে শুরু করে যে এটা তো ওর স্টাইল, ওর কণ্ঠস্বর, ওর স্পর্শ। কিন্তু সেই জিনিসটি আপনি ঘাম আর ধুলো মেখে তৈরি করেছেন। যদি আপনি চান যে আপনি প্রতিদিন নতুন কিছু করুন, তাহলে প্রথমে প্রতিদিন কিছু পুরনো ভাঙতে হবে। আপনার ভয়ের দেওয়াল, আপনার সন্দেহের শিকল, আপনার নিখুঁত হবার জেদ। এবার একটি সত্যিকারের বাস্তব জীবনের সাথে জড়িত সূত্র বলি। অ্যাকশন ক্রিয়েটস ক্ল্যারিটি। অর্থাৎ যখন আপনি কাজ করেন তখনই জিনিসগুলো পরিষ্কার হয়। তাই কালকের কথা ভাববেন না, আজ লিখুন, আজ তৈরি করুন, আজ শ্যুট করুন, আজ বলুন। শুধু একটি ছোট পদক্ষেপ এবং তারপর আরও একটি। এই ছোট ছোট পদক্ষেপগুলোই আপনাকে সেখানে নিয়ে যাবে যেখানে আপনি আজ শুধু স্বপ্ন দেখছেন। নিজেকে বারবার জিজ্ঞাসা করুন, আজকে আমি এমন কিছু করেছি যা আমাকে নিজের আরও একটু কাছে নিয়ে এসেছে? আর যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি সঠিক দিকে আছেন। আর শুনুন, এই যে পৃথিবীটা না, এটা কেবল তাদেরই মনে রাখে যারা কিছু করে, যারা ভাবে তাদের অনেক পাওয়া যাবে, কিন্তু যারা করে তারা বিরল। আর আপনি যদি করা শুরু করেন, তাহলে আপনি সেই বিশেষ মানুষদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন যারা শুধু জীবনযাপন করে না, বরং তাকে তৈরি করে। সুতরাং পরের বার যখন আপনার মনে এই প্রশ্ন উঠবে যে আমি কে, আমি কি প্রস্তুত, আমি কি সঠিক মানুষ, তখন শুধু একটি উত্তর দিন, আমি সেই মানুষ যে শুরু করে। কারণ পৃথিবীতে সবচেয়ে বাহাদুর মানুষ সে, যে কোনো পরিচয় ছাড়াই এগিয়ে যায় এবং পথেই নিজের পরিচয় তৈরি করে। এবং সেই মানুষটি আপনি হতে পারেন, শুধু প্রথম পদক্ষেপটি নিতে হবে। এবার একটু ভেবে দেখুন, ব্রুস লিকে যখন হলিউড প্রত্যাখ্যান করেছিল তখন তিনি কি করেছিলেন? তাকে বলা হয়েছিল যে তোমার অ্যাকসেন্ট খুব বেশি এশিয়ান, তোমার চেহারা এই ইন্ডাস্ট্রিতে চলবে না, লোকে তোমার মতো কাউকে হিরো হিসেবে গ্রহণ করবে না। যদি ব্রুস লি বসে থাকতেন এটি ভাবতে যে আমি কে, আমি কি এই ইন্ডাস্ট্রিতে মানানসই, আমি কি এর যোগ্য, তাহলে হয়তো আজ তার নাম ইতিহাসে থাকতো না। কিন্তু তিনি থামার পরিবর্তে চলা শুরু করলেন। ব্রুস লি একটি সাক্ষাৎকারে একটি অত্যন্ত গভীর কথা বলেছিলেন, টু হেল্প উইথ সার্কামস্ট্যান্সেস আই ক্রিয়েট অপরচুনিটিস। অর্থাৎ পরিস্থিতি জাহান্নামে যাক, আমি নিজের সুযোগ নিজে তৈরি করি। তিনি এটা ভাবেননি যে প্রথমে আমাকে পুরোপুরি আমেরিকান দেখাতে হবে বা নিজেকে নিয়ে মানুষের কাছে স্পষ্ট ধারণা তৈরি করতে হবে। তারা কেবল একটি কাজই করেছিল, শুরু। তিনি ছোট ছোট চরিত্রে অভিনয় করেছেন, নিজের মার্শাল আর্ট ক্যামেরার সামনে নিয়ে এসেছেন, নিজেই চিত্রনাট্য লিখেছেন এবং ধীরে ধীরে তিনি নিজের স্বাতন্ত্র্য পরিচয় তৈরি করেছেন, যা আজ ট্রেডমার্ক ব্রুস লি স্টাইল নামে পরিচিত। তিনি এটি শুরু করেছিলেন এই ভেবে নয় যে লোকে তা গ্রহণ করবে কিনা। ব্রুস লি কখনো বলেননি যে যতক্ষণ না আমি সম্পূর্ণ স্পষ্টতা পাবো ততক্ষণ কাজ শুরু করব না। তিনি নিজেকে তৈরি করতে করতে নিজেকে চিনতে পেরেছেন।
তিনি কখনো নিজের পরিচয় সন্ধান করেননি, তিনি পরিচয় তৈরি করেছেন। তার জীবন আমাদের শেখায় যে যখন আপনি কোনো চিন্তার জালে আটকে থাকেন, যেমন প্রথমে নিজেকে জেনে নিই, প্রথমে নিজের কণ্ঠস্বর ফিজে নিই, প্রথমে সব কিছু শিখে নিই, তখন আপনি থেমে যান। কিন্তু যখন আপনি চলেন, ঝুঁকি নেন, ভুল করেন, তখনই আপনি নিজের আসল কণ্ঠস্বরে পৌঁছান। ব্রুসলি কখনো নিখুঁত হবার জন্য অপেক্ষা করেননি, তিনি অপূর্ণ হয়েও কাজ শুরু করেছিলেন এবং সেই অপূর্ণতা থেকেই তার স্টাইল তৈরি হয়েছিল। আপনিও ব্রুসলির মতো নিজেকে নতুন করে সংজ্ঞায়িত করতে পারেন। প্রয়োজন কেবল সেই একটি সিদ্ধান্তের যে আজ, এখনই, এখান থেকেই শুরু করতে হবে। লোকে বুঝুক বা না বুঝুক, মানুক বা না মানুক, আমি নিজের সৃজনশীল যাত্রা নিজেই লিখব। সুতরাং পরের বার যখন আপনার মনে প্রশ্ন উঠবে যে আমি কি শুরু করার জন্য সঠিক মানুষ, তখন ব্রুসলির কথা মনে রাখবেন। ব্রুসলি বলেছিলেন যে জানা যথেষ্ট নয়, আমাদের প্রয়োগ করতে হবে। চাওয়া যথেষ্ট নয়, আমাদের কিছু করতে হবে। সুতরাং এখন ভাববেন না, শুরু করুন। অধ্যায় 3, সেই বই লিখুন যা আপনি নিজে পড়তে চান। এটা জরুরি নয় যে আপনি একজন লেখক হন, এবং এটাও জরুরি নয় যে আপনি কোনো বই ছাপাতে চান। কিন্তু আমি যা বলতে যাচ্ছি তা প্রতিটি সেই মানুষের জন্য যারা কিছু তৈরি করতে চায়, এমন কিছু যা পৃথিবীতে এখনও নেই, কিন্তু তার থাকা উচিত। কারণ কখনো কখনো আমাদের সেটাই তৈরি করতে হয় যা আমরা নিজেরাই পেতে চাই। আর এটাই আসল শুরু। ভাবুন, যদি আজ আপনাকে কোনো বই পড়তে হয়, তাহলে আপনি কেমন বই পড়তে চাইবেন? যেখানে আবেগ থাকবে, সত্য থাকবে, কিছুটা সাহস থাকবে, কিছুটা বিদ্রোহ থাকবে। হয়তো সেই বই যা পড়ে আপনার মনে হবে, আহা, এটা তো আমারই গল্প। কিন্তু সমস্যা হলো, এমন বই প্রায়শই লেখা হয় না। আর তাই সেই কাজটি এখন আপনাকে সেটাই তৈরি করতে হবে যা আপনি খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে গেছেন। এই লাইনটি শুধুমাত্র লেখকদের জন্য নয়, এটি তাদের সবার জন্য যারা কিছু সৃষ্টি করতে চলেছেন। যদি কেউ ভিডিও ক্রিয়েটর হন, তাহলে সেই ভিডিও তৈরি করুন যা আপনি দেখতে চান। যদি কেউ ডিজাইনার হন, তাহলে সেই ডিজাইন তৈরি করুন যা দেখে আপনার মন খুশি হয়ে যায়। যদি কেউ কোচ হন, তাহলে সেই কথাগুলো বলুন যা আপনার কখনো শোনা উচিত ছিল। এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী জিনিস হলো নিজের প্রয়োজন থেকে কিছু তৈরি করা। যখন আপনি কোনো অভাব থেকে কাজ শুরু করেন, তখন তাতে সত্য থাকে, তাতে মানবতা থাকে, তাতে বেদনা ও আকাঙ্ক্ষা থাকে, আর সেটাই মানুষের হৃদয়ে প্রবেশ করে। এখন এই কথাটি মনে গেঁথে নিন। যা কিছু আপনার মনে হয় যে আহা, এটা যদি থাকতো, তাহলে বুঝুন তার দায়িত্ব এখন আপনার। কারণ যদি আপনি তৈরি না করেন, তাহলে হয়তো অন্য কেউ তৈরি করবে না। অনেক সময় লোকে থেমে যায় এই ভেবে যে পৃথিবীতে ইতিমধ্যেই অনেক কিছু আছে। প্রতিদিন হাজার হাজার বই ছাপা হয়, লক্ষ লক্ষ ভিডিও তৈরি হয়, কোটি কোটি পোস্ট দেওয়া হয়। কিন্তু তবুও কেন আজও মানুষ নতুন কিছু খুঁজে বেড়ায়? কারণ তারা আপনার কণ্ঠে, আপনার ভাষায়, আপনার ভাবনা থেকে কিছু শুনতে চায়, এমন কিছু যে এখনও কেউ বলেনি। আপনার কোনো অনুমতি দরকার নেই, কোনো শিরোনাম দরকার নেই, কোনো অভিজ্ঞতার সার্টিফিকেট দরকার নেই। শুধু একটি জিনিস দরকার, যে আপনি নিজেকে জিজ্ঞাসা করুন, যদি আজ আমাকে নিজের জন্য কিছু তৈরি করতে হয়, তাহলে আমি কি তৈরি করব? আর সেখান থেকেই আপনার সৃজনশীলতার আসল শুরু হয়। এবার যদি মানব মনোবিজ্ঞানের কথা বলি, তাহলে আমাদের মস্তিষ্ক সবসময় এমন বিষয়বস্তুর দিকে ছুটে যায় যেখানে আমরা নিজেকে দেখতে পাই। আমাদের এমন শব্দ ভালো লাগে যা আমাদের অনুভূতি প্রকাশ করে। আমরা সেই জিনিসগুলোর সাথে যুক্ত হই যা আমাদের প্রশ্নের উত্তর দেয়, এবং আরও গুরুত্বপূর্ণ হলো যা আমাদের একা অনুভব করতে দেয় না। এই কারণেই যখন আপনি এমন কোনো কাজ করেন যা আপনি নিজের জন্য করছেন, তখন তাতে সততা থাকে, এবং সততার স্বাদ মানুষ না বলেও চিনে নেয়। এবার কিছু ব্যবহারিক কথা বলি। যদি আপনি সত্যিই কিছু তৈরি করতে চান, তাহলে আজই একটি তালিকা তৈরি করুন। সেই জিনিসগুলির তালিকা যা আপনি আজ পর্যন্ত খুঁজে বেরিয়েছেন কিন্তু কখনো পাননি। হয়তো একটি বই যা আপনার মতো চিন্তাভাবনার মানুষের জন্য হবে, অথবা কোনো ইউটিউব ভিডিও যা স্পষ্ট, ব্যবহারিক এবং বাস্তবসম্মত হবে, অথবা কোনো পডকাস্ট যেখানে কেউ সরাসরি কথা বলবে। তারপর এক এক করে সেই ধারণাগুলি ধরুন এবং নিজে তৈরি করুন। আপনি ভাববেন যে আমি তো কোনো পেশাদার নই, আমার দ্বারা কিভাবে হবে, লোকে কি ভাববে। কিন্তু আসলে আপনার শিক্ষানবিশ হওয়াই আপনার সবচেয়ে বড় শক্তি, কারণ আপনি একদম আসল সমস্যাটিকে দেখছেন। যারা খুব বেশি বিশেষজ্ঞ হয়ে যান, তারা প্রায়শই সাধারণ মানুষের দৃষ্টিতে দেখতে ভুলে যান।
কিন্তু আপনি এখনও সেই ব্যক্তি যার এই জিনিসটি প্রয়োজন, তাই আপনি এটি তৈরি করার জন্য সবচেয়ে সঠিক মানুষ। এবার আমি আপনাকে একটি অনুশীলন দিই, একটি ছোট অনুশীলন যা আপনার ভেতরের সৃজনশীল স্ফুলিঙ্গ জাগিয়ে তুলতে পারে। প্রতিদিন সকালে 5 মিনিটের জন্য বসুন এবং নিজেকে জিজ্ঞাসা করুন, যদি আজ আমি একটি বই লিখি তাহলে তার প্রথম অনুচ্ছেদ কী হবে? অথবা যদি আমি একটি ভিডিও তৈরি করি তাহলে তার প্রথম দৃশ্যটি কেমন দেখাবে? এবং তারপর শুধু লিখুন, তৈরি করুন, ভালো বা খারাপ না ভেবেই। কারণ শুরুর উদ্দেশ্য ভালো কাজ করা নয়, শুরুর উদ্দেশ্য হলো কাজ শুরু করা। আপনার কারো অনুমতির প্রয়োজন নেই, শুধু নিজেকে এই প্রতিশ্রুতি দিন যে আজ থেকে আপনি শুধু দর্শক থাকবেন না, আপনি স্রষ্টা হবেন, প্রযোজক হবেন, ভোক্তা নন। কারণ সৃষ্টিতেই স্বাধীনতা আছে, সৃষ্টিতেই শক্তি আছে এবং সৃষ্টিতেই পরিচয় লুকিয়ে আছে। আরেকটি বিষয় যা আপনাকে আটকাতে পারে, কেউ কি এটি দেখবে? এটি কি সময়ের অপচয় হবে? দেখুন, শুরুতে হয়তো কেউ দেখবে না, হয়তো কোনো প্রতিক্রিয়া আসবে না, কিন্তু আপনি এটা ভুলে যাবেন না যে আপনি প্রথমে নিজের জন্য তৈরি করছেন, এবং যেই মুহূর্তে আপনি নিজের কাছে সৎ হন, ঠিক সেই মুহূর্ত থেকেই ধীরে ধীরে কিছু মানুষ আপনাকে শুনতে শুরু করে, এবং সেই মানুষরাই আপনার সম্প্রদায় তৈরি করে, এবং একদিন তারাই বলে, আহা, এ তো আমার মতো ভাবে। এবার ভাবুন, আপনি কি একদিন আপনার মতো মানুষদের একটি গণ্ঠবাস দিতে চান না? আপনি কি চান না যে কেউ আপনার তৈরি করা জিনিস পড়ে, দেখে বা শুনে বলুক, আহা, এটাই তো আমি ভাবছিলাম? তাহলে আর কেন থামছেন? আজ থেকেই কাজে লেগে পড়ুন। নিজের জন্য তৈরি করুন আপনার পছন্দের বই, আপনার পছন্দের ভিডিও, আপনার পছন্দের বিষয়বস্তু নিজে তৈরি করুন। কারণ যে জিনিস আপনাকে পরিবর্তন করতে পারত, যদি তা আজ পর্যন্ত তৈরি না হয়, তাহলে এখন সেই জিনিসটি আপনার হাতেই তৈরি হতে চলেছে। পৃথিবী আপনাকে প্রয়োজন, সেই গণ্ঠবাজকে প্রয়োজন যা কেউ এখনও শোনেনি, সেই চিন্তাকে প্রয়োজন যা কেউ এখনও প্রকাশ করেনি, এবং আপনি এই সবই করতে পারেন। শুধু একটি নির্ধারণ দরকার যে এখন থেকে আপনি সেটাই তৈরি করবেন যা আপনি নিজে পেতে চান। এবং বিশ্বাস করুন, যখন আপনি এমনটি করবেন, আপনি শুধু নিজের জীবনই পরিবর্তন করবেন না, বরং তাদের সবার জীবনও পরিবর্তন করবেন যারা কখনো আপনার মতো সন্ধানে ছিলেন। ঢাকায় গরমকালে একটি ছোট্ট ঘর ছিল, একটি পুরনো কুলার, একটি ভাঙা টেবিল ফ্যান এবং দেয়ালে সাঁটা কিছু মোটিভেশনাল পোস্টার। সেই ঘরেই থাকতো শোভন, 29 বছর বয়সী এক কল সেন্টার এক্সিকিউটিভ, যার জীবন চাকরি, মেট্রো আর ক্লান্তির জালে জড়ানো ছিল। কিন্তু শোভনের মন ছিল অন্য কোথাও। সে গল্প ভালোবাসত, বই ছিল তার সবচেয়ে বড় বন্ধু। তবে একটি অদ্ভুত ব্যাপার ছিল, যখনই সে কোনো নতুন বই হাতে নিত, 2-3টি অধ্যায় পড়ার পরেই তার বিরক্তি চলে আসত। হয় লেখক খুব জ্ঞান ফলাতেন, অথবা ভাষা এতটাই জটিল হতো যে মাথা ঘুরিয়ে দিত। একদিন সে বিরক্ত হয়ে নিজের ডায়েরিতে লিখল, আহা, যদি এমন কোনো বই থাকতো যা আমার মতো ভাবতো, যা আমার সাথে কথা বলতো, ভাষণ দিত। আর এখান থেকেই মোড় শুরু হলো। সে সেই লাইনটি আবার পড়ল, আহা, যদি এমন কোনো বই থাকতো। আর হঠাৎ তার এমন মনে হলো যেন কেউ তার কানে ফিসফিস করে বলল, কেন, তুমিই সেই বইটা লেখো না? শুরুতে সে হেসে উঠল, আমি বই, আমার দ্বারা হবে না। কিন্তু সেই লাইনটি তার পিছু ছাড়ল না। অফিসে যাওয়ার সময়, লাঞ্চ ব্রেকে, মেট্রোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে শুধু ভাবতে থাকলো যে যদি তাকে সত্যিই কোনো বই পড়তে হয় তাহলে সেটা কেমন হবে। তারপর সে একটি ফাইল খুলল এবং লিখল, যদি আমার জীবন একটি বই হতো তাহলে তার প্রথম পৃষ্ঠা এইভাবে শুরু হতো। আর তার আঙুলগুলো কিবোর্ডে চলতে শুরু করলো। প্রতি রাতে সে লিখত নিজের মনের কথা, সেই সব প্রশ্নের উত্তর যা সে কখনো পায়নি, সেই সব বেদনার কথা যা সে কখনো প্রকাশ করতে পারেনি, আর সেই সব আশার কথা যা সে খুঁজছিল। ধীরে ধীরে সে সেই বইটির নাম দিল, আমি যেমন আছি তেমনই ঠিক আছি। কিন্তু আসল মোড় তখন এলো যখন সে সেই পাণ্ডুলিপিটি একজন বন্ধুকে পড়তে দিল। বন্ধু পড়ে চুপ হয়ে গেল এবং শুধু এতটুকু বলল, ভাই, এটা তো আমারই গল্প। শোভন চমকে গেল, তোর? কিন্তু আমি তো নিজের জন্য লিখেছিলাম। বন্ধু হেসে বলল, এই জন্যই তো প্রভাব পড়েছে। তুই কাউকে দেখানোর জন্য লিখিসনি, তুই নিজের সত্য লিখেছিস। আর সেই সত্যই সবার মনে হয় যে, আহা, এ তো আমি। তারপর আর কি, শোভন সেই পাণ্ডুলিপিটি অনলাইনে প্রকাশ করল। প্রকাশনার জন্য অপেক্ষা নেই, অনুমোদনের জন্য অপেক্ষা নেই। আর ধীরে ধীরে লোকেরা তার সাথে যুক্ত হতে শুরু করল। প্রতি সপ্তাহে কেউ না কেউ মেল করত,
আপনি আমার মনের কথা বলেছেন, আমিও এমনটাই অনুভব করি। এই বইটি আমার জীবন বাঁচিয়েছে। কয়েক মাস পর যখন সে তার প্রথম বেতন থেকে সেই বইটি ছাপালো, তখন তার শিরোনাম পৃষ্ঠায় শুধু একটি লাইন লেখা ছিল যে বইটি আমি পাইনি, সেই বইটি আমি লিখেছি। নৈতিকতা। পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ আছে যারা আপনার মতো ভাবে, অনুভব করে, কিন্তু বলতে পারে না। যদি আপনি সেই জিনিসটি তৈরি করেন যা আপনি নিজের জন্য তৈরি করেছেন, তাহলে তা অনেকের জন্য ওষুধ হয়ে ওঠে, এবং সেটাই সত্যিকারের শিল্প। তাই পরের বার যখন আপনি ভাববেন যে আহা, যদি এমন কোনো জিনিস থাকতো, তখন বুঝে নিন সেটি তৈরি করার দায়িত্ব এখন আপনার। অধ্যায় 4, আপনার হাত ব্যবহার করুন। ছেলেবেলায় যখন আমরা কিছু তৈরি করতাম, কাগজ কাটতাম, মাটি দিয়ে কিছু গড়তাম, রং নিয়ে খেলতাম, তখন মস্তিষ্ক নয়, হাত চলতো। আর সেই যে তৃপ্তি ছিল, তা মস্তিষ্ক দিয়ে চিন্তা করে কখনো আসে না। কারণ আসল সৃজনশীলতা তখনই প্রকাশ পায় যখন আমরা শুধু ভাবি না, কিছু বাস্তবে তৈরি করি আমাদের হাত দিয়ে। আর আজ আমরা এই কথাটি গভীরভাবে বুঝতে চলেছি, কারণ যেদিন আপনি আপনার হাতের শক্তি বুঝতে পারবেন, সেদিন আপনি নিজেকে নতুন চোখে দেখতে শুরু করবেন। আজকে দুনিয়ায় সব কিছু ডিজিটাল হয়ে গেছে। আমরা স্ক্রিনের সামনে বসে থাকি, ভাবি যে টাইপিং থেকেই আইডিয়া আসবে, কিন্তু মস্তিষ্ক ও হাতের সম্পর্ক খুব গভীর হয়। যখন আপনি নিজের হাতে কিছু তৈরি করেন, কোনো স্কেচ, কোনো মডেল, কলম দিয়ে কিছু লেখেন, কিছু কাটেন, কিছু জোড়া লাগান, তখন যা তৈরি হয় তা আপনার সাথে যুক্ত থাকে, তা আপনার আত্মা থেকে বেরিয়ে আসে। আর এই সংযোগই আপনার চিন্তাভাবনাকে আরও গভীর ও বাস্তব করে তোলে। যদি আপনি সবসময় কিবোর্ডে টাইপ করেন, তাহলে আপনার চিন্তাও সীমিত হয়ে যায়, একই রকমভাবে ভাবতে শুরু করেন, রুটিনে আটকে পড়েন। কিন্তু যখন আপনি হাতে কাজ করেন, তখন আপনার মস্তিষ্ক খোলা বাতাসে শ্বাস নেয়, হঠাৎ নতুন কিছু ভাবতে শুরু করে, এমন জিনিসগুলোকে একত্রিত করতে শুরু করে যা আপনি হয়তো খেয়ালও করেননি। আর এখান থেকেই নতুনত্বের জন্ম হয়। আমরা মানুষ শুধু চিন্তাকারী নই, আমরা অনুভবকারী, সৃষ্টিকারী, সংযোগ স্থাপনকারী জীব। যখন আমাদের শরীর, হাত এবং মস্তিষ্ক একসাথে কাজ করে, তখনই আসল সৃষ্টি হয়। এখন ভাবুন, আপনি একদিনে কতবার আপনার হাত ব্যবহার করেন কিছু তৈরি করার জন্য? শুধু টাইপিং ছাড়া হয়তো খুব কম। আর এখানেই পার্থক্য তৈরি হয়। একজন শিল্পী শুধু তিনিই নন যিনি ক্যানভাসে তুলি চালান, শিল্পী তিনিও যিনি তার আইডিয়াগুলোকে বাস্তব জগতে নিয়ে আসেন, যিনি সেগুলোকে শুধু মস্তিষ্কে রাখেন না, বরং সেগুলোকে আকৃতি দেন, কাগজে, কাঠের ওপর, মাটির ওপর, এমনকি পোস্ট-ইট নোটেও। এবার একটি সহজ ব্যবহারিক উপায় জানুন। যদি আপনার কোনো বিষয়ে চিন্তা আটকে থাকে, যেমন কোনো আইডিয়া পরিষ্কার হচ্ছে না বা নতুন কিছু বুঝতে পারছেন না, তাহলে উঠুন এবং হাতে কিছু তৈরি করুন। একটি মাইন্ড ম্যাপ, একটি অসম্পূর্ণ স্কেচ, একটি ডুডল। এমনকি যদি আপনি শিল্পীও না হন, হাতের সেই কার্যকলাপ আপনার মস্তিষ্কের বন্ধ দরজা খুলে দেবে। আর যখন সেই দরজা খুলবে, তখন আইডিয়াগুলো নিজের ইচ্ছাতেই আসতে শুরু করবে। মানুষের মন যখন শুধু চিন্তা করে, তখন ক্লান্ত হয়ে পড়ে। কিন্তু যখন হাত কাজ করতে শুরু করে, তখন চিন্তা করার প্রয়োজন হয় না, তখন আইডিয়াগুলো নিজে থেকেই প্রবাহিত হতে শুরু করে। এই কারণেই অনেক মহান ব্যক্তি হাঁটতে হাঁটতে চিন্তা করেন, ডুডল করতে করতে কথা বলেন, অথবা বোর্ডে লিখতে লিখতে স্পষ্টতা পান। কারণ নড়াচড়া, শারীরিক নড়াচড়া মানসিক অবরোধ ভেঙে দেয়। আর এটা শুধু শিল্পের জন্য নয়। যদি আপনি একজন লেখক হন, তাহলে কোনো নতুন আইডিয়া বোঝার জন্য তাকে একটি চিত্রলেখায় পরিবর্তন করুন। যদি আপনি একটি ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করছেন, তাহলে মার্কার দিয়ে তাকে সাদা বোর্ডে আঁকুন। যদি আপনি একটি ভিডিও তৈরি করছেন, তাহলে দৃশ্যগুলোকে স্টিকি নোট দিয়ে সাজান। এই সব জিনিস আপনার সৃজনশীল মস্তিষ্ককে খুলে দেয়। এবার আমি আপনাকে একটি ছোট্ট কৌশল শেখাই, যা আমি অনেক শ্রেষ্ঠার কাছ থেকে শিখেছি। কাগজ এবং কলম নিয়ে 10 মিনিট ধরে শুধু এলোমেলো জিনিস তৈরি করুন। কোনো চিন্তা, কোনো ছবি, কোনো স্মৃতি, শুধু তৈরি করুন। আপনার হাত যা তৈরি করবে তার উপর বিশ্বাস রাখুন। সেখান থেকে এমন কিছু বেরিয়ে আসবে যা ল্যাপটপের স্ক্রিনে বসে কখনো বেরোয় না। এখন আচরণের কথা বলি। মানুষের মন সেই জিনিসগুলোর সাথে বেশি সংযোগ অনুভব করে যা সে নিজে শারীরিকভাবে তৈরি করে। এই কারণেই যখন আমরা নিজের হাতে কোনো জিনিস সাজাই, তৈরি করি, ব্যক্তিগত করি, তখন সেই জিনিসটির প্রতি আমাদের আবেগপ্রবণ সংযোগ তৈরি হয়। আর এই আবেগপ্রবণ সংযোগই গভীরতম ধারণার মূল। সেই কারণেই যদি আপনি চান যে আপনার কাজ শুধু যুক্তির ওপর না চলে বরং তাতে আত্মা থাকে, গভীরতা থাকে, উষ্ণতা থাকে, তাহলে নিজের হাতে কিছু তৈরি করা শুরু করুন। তা একটি জার্নাল হতে পারে, একটি ভিশন বোর্ড হতে পারে, ক্লে মডেলিং হতে পারে, অথবা স্ক্র্যাপ বুকিং। যে কোনো কিছু, শুধু এমন কিছু যাতে আপনি পুরোপুরি উপস্থিত থাকেন। এবার আসুন কথা বলি কিভাবে এটাকে দৈনন্দিন জীবনে প্রয়োগ করা যায়।
যদি আপনি প্রতিদিনের রুটিনে হাতে কিছু তৈরি করতে চান, তাহলে প্রতিদিনের জন্য একটি ছোট সময় ব্লক বের করুন, মাত্র 15 মিনিট। হ্যাঁ, শুধু 15 মিনিট। সেই সময় ডিজিটাল স্ক্রিন থেকে দূরে সরে এসে কিছু তৈরি করুন, যে কোনো কিছু। আর এই রীতি আপনার সৃজনশীলতাকে আরও বাস্তবসম্মত এবং সমৃদ্ধ করে তুলবে। আপনি আপনার ধারণার আকার তৈরি করবেন, সেগুলোর ওপর নতুন সংযোগ দেখতে পাবেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার নিজের কাজ এতটাই বাস্তবসম্মত মনে হবে যে আপনি নিজেই অনুপ্রাণিত হয়ে যাবেন। আর অনুপ্রেরণা যদি ভেতর থেকে আসে, তাহলে তা বাইরে পর্যন্ত অবশ্যই পৌঁছাবে। অনেক সময় মানুষ বলে যে তারা আটকে আছে, বিরক্ত, আইডিয়া আসছে না, কিন্তু তারা নিজেদেরকে স্ক্রিনে সীমাবদ্ধ রাখে। চলুন তাদের স্ক্রিনের বাইরে নিয়ে আসি। একটি শারীরিক কর্মক্ষেত্র তৈরি করুন, তা যতই ছোট কোণ হোক না কেন, যেখানে আপনি অগোছালো হতে পারবেন, ভুল করতে পারবেন, হাত নোংরা করতে পারবেন, এবং সেখান থেকেই আসল কাজ বেরিয়ে আসবে। যদি কখনো আপনি কোনো শিশুকে মাটিতে খেলতে দেখে থাকেন, তাহলে আপনি বুঝতে পারবেন সে কতটা জড়িত থাকে। সে ফলাফল ভাবে না, শুধু তৈরি করতে থাকে। সেই স্পিরিট আপনাকে ফিরিয়ে আনতে হবে। সেই জোনে যান যেখানে আপনি আপনার তৈরি করা জিনিসের মধ্যে হারিয়ে যাবেন, এবং সেখান থেকে আপনার সবচেয়ে আসল, সবচেয়ে কাঁচা জিনিস বেরিয়ে আসবে। আপনার সৃজনশীলতার ভবিষ্যৎ আপনার হাতে, আক্ষরিক অর্থেই। আপনি সেগুলোকে যত বেশি কাজে লাগাবেন, আপনার মস্তিষ্ক তত বেশি খুলতে থাকবে। আপনি শারীরিক জগতে যত বেশি মিথস্ক্রিয়া করবেন, আপনার ভার্চুয়াল বিষয়বস্তু তত বেশি বিশ্বাসযোগ্য মনে হবে। তা সেই বিষয়বস্তু লেখা হোক, তৈরি করা হোক বা শোনানো হোক, তাতে সেই গভীরতা তখনই আসে যখন তার শুরু কোনো আসল জিনিস থেকে হয়েছে। সুতরাং আজই কিছু ভাবুন। আপনি কি পরের বার কোনো আইডিয়া ভাবার পরিবর্তে তা তৈরি করার চেষ্টা করবেন? আপনি কি আপনার হাতকে শুধু টাইপিং বা স্ক্রোলিংয়ের চেয়ে বেশি কাজ দেবেন? আপনি কি স্ক্রিনের আড়াল থেকে বেরিয়ে কাগজ, ক্যানভাস, কাঁচি, আঠা বা রঙের সাথে বন্ধুত্ব করবেন? আপনার উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে বুঝে নিন আপনার সৃজনশীলতা এখন সত্যিকারের উচ্চতা স্পর্শ করতে চলেছে। এবার পরের বার যখন অনুপ্রেরণার অভাব হবে, তখন কিবোর্ড থেকে সরে আসুন, মাউসকে একপাশে রাখুন এবং আপনার হাতকে বলুন, চলো কিছু তৈরি করি। যদি আপনি চান, তাহলে পরের অধ্যায়টিও একই শৈলী ও গভীরতায় লেখা যেতে পারে। বলুন, পরের কোন অধ্যায়টি তৈরি করব? এখন আমি আপনাকে একটি ছোট্ট কৌশল শেখাই, যা আমি অনেক স্রষ্টার কাছ থেকে শিখেছি। কাগজ আর কলম নিয়ে 10 মিনিট ধরে শুধু এলোবেলো জিনিস তৈরি করুন। কোনো চিন্তা, কোনো ছবি, কোনো স্মৃতি, শুধু তৈরি করুন। আপনার হাত যা তৈরি করবে তার ওপর বিশ্বাস রাখুন। সেখান থেকে এমন কিছু বেরিয়ে আসবে যা ল্যাপটপের স্ক্রিনে বসে কখনো বেরোয় না। এখন আচরণের কথা বলি। মানুষের মন সেই জিনিসগুলোর সাথে বেশি সংযোগ অনুভব করে যা সে নিজে শারীরিকভাবে তৈরি করে। এই কারণেই যখন আমরা নিজের হাতে কোনো জিনিস সাজাই, তৈরি করি, ব্যক্তিগত করি, তখন সেই জিনিসটির প্রতি আমাদের আবেগপূর্ণ সংযোগ তৈরি হয়। আর এই আবেগপূর্ণ সংযোগই গভীরতম ধারণার মূল। সেই কারণেই যদি আপনি চান যে আপনার কাজ শুধু যুক্তির উপর না চলে বরং তাতে আত্মা থাকে, গভীরতা থাকে, উষ্ণতা থাকে, তাহলে নিজের হাতে কিছু তৈরি করা শুরু করুন। তা একটি জার্নাল হতে পারে, একটি ভিশন বোর্ড হতে পারে, ক্লে মডেলিং হতে পারে, অথবা স্ক্র্যাপ বুকিং। যে কোনো কিছু, শুধু এমন কিছু যাতে আপনি পুরোপুরি উপস্থিত থাকেন। এবার আসুন কথা বলি কিভাবে এটাকে দৈনন্দিন জীবনে প্রয়োগ করা যায়। যদি আপনি প্রতিদিনের রুটিনে হাতে কিছু তৈরি করতে চান, তাহলে প্রতিদিনের জন্য একটি ছোট সময় ব্লক বের করুন, মাত্র 15 মিনিট। হ্যাঁ, শুধু 15 মিনিট। সেই সময় ডিজিটাল স্ক্রিন থেকে দূরে সরে এসে কিছু তৈরি করুন, যে কোনো কিছু। আর এই রীতি আপনার সৃজনশীলতাকে আরও বাস্তবসম্মত এবং সমৃদ্ধ করে তুলবে। আপনি আপনার ধারণার আকার তৈরি করবেন, সেগুলোর ওপর নতুন সংযোগ দেখতে পাবেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার নিজের কাজ এতটাই বাস্তবসম্মত মনে হবে যে আপনি নিজেই অনুপ্রাণিত হয়ে যাবেন। আর অনুপ্রেরণা যদি ভেতর থেকে আসে, তাহলে তা বাইরে পর্যন্ত অবশ্যই পৌঁছাবে। অনেক সময় মানুষ বলে যে তারা আটকে আছে, বিরক্ত, আইডিয়া আসছে না, কিন্তু তারা নিজেদেরকে স্ক্রিনে সীমাবদ্ধ রাখে। চলুন তাদের স্ক্রিনের বাইরে নিয়ে আসি। একটি শারীরিক কর্মক্ষেত্র তৈরি করুন।
তা যতই ছোট কোণ হোক না কেন, যেখানে আপনি অগোছালো হতে পারবেন, ভুল করতে পারবেন, হাত নোংরা করতে পারবেন, এবং সেখান থেকেই আসল কাজ বেরিয়ে আসবে। যদি কখনো আপনি কোনো শিশুকে মাটিতে খেলতে দেখে থাকেন, তাহলে আপনি বুঝতে পারবেন সে কতটা জড়িত থাকে। সে ফলাফল ভাবে না, শুধু তৈরি করতে থাকে। সেই স্পিরিট আপনাকে ফিরিয়ে আনতে হবে। সেই জোনে যান যেখানে আপনি আপনার তৈরি করা জিনিসের মধ্যে হারিয়ে যাবেন, এবং সেখান থেকে আপনার সবচেয়ে আসল, সবচেয়ে কাঁচা জিনিস বেরিয়ে আসবে। আপনার সৃজনশীলতার ভবিষ্যৎ আপনার হাতে, আক্ষরিক অর্থে। আপনি সেগুলোকে যত বেশি কাজে লাগাবেন, আপনার মস্তিষ্ক তত বেশি খুলতে থাকবে। আপনি শারীরিক জগতে যত বেশি মিথস্ক্রিয়া করবেন, আপনার ভার্চুয়াল বিষয়বস্তু তত বিশ্বাসযোগ্য মনে হবে। তা সেই বিষয়বস্তু লেখা হোক, তৈরি করা হোক বা শোনানো হোক, তাতে সেই গভীরতা তখনই আসে যখন তার শুরু কোনো আসল জিনিস থেকে হয়েছে। সুতরাং আজই কিছু ভাবুন। আপনি কি পরের বার কোনো আইডিয়া ভাবার পরিবর্তে তা তৈরি করার চেষ্টা করবেন? আপনি কি আপনার হাতকে শুধু টাইপিং বা স্ক্রোলিংয়ের চেয়ে বেশি কাজ দেবেন? আপনি কি স্ক্রিনের আড়াল থেকে বেরিয়ে কাগজ, ক্যানভাস, কাঁচি, আঠা বা রঙের সাথে বন্ধুত্ব করবেন? আপনার উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে বুঝে নিন আপনার সৃজনশীলতা এখন সত্যিকারের উচ্চতা স্পর্শ করতে চলেছে। এবার পরের বার যখন অনুপ্রেরণার অভাব হবে, তখন কিবোর্ড থেকে সরে আসুন, মাউসকে একপাশে রাখুন এবং আপনার হাতকে বলুন, চলো কিছু তৈরি করি। যদি আপনি চান, তাহলে পরের অধ্যায়টিও একই শৈলী ও গভীরতায় লেখা যেতে পারে। বলুন তো, পরের কোন অধ্যায়টি তৈরি করব? এখন আমি আপনাকে একজন এমন মানুষের গল্প শোনাই, যিনি এই আপনার হাতকে ব্যবহার করুন এই কথাটি নিজের জীবনে এত সূক্ষ্মভাবে প্রয়োগ করেছেন যে পুরো বিশ্বকে তিনি নিজের হাতে নাড়িয়ে দিয়েছেন। নাম জেমস ডাইসন। হ্যাঁ, সেই ডাইসন ভ্যাকিউম ক্লিনার আর ব্লেডলেস ফ্যানওয়ালা। কিন্তু আজ থেকে ৩০ বছর আগে তিনি ছিলেন শুধুই একজন সাধারণ মানুষ। একজন এমন মানুষ যার কোনো বড় ব্র্যান্ড ছিল না, কোনো বিনিয়োগকারী ছিল না, কোনো চমৎকার ডিগ্রি ছিল না। শুধু ছিল একটি প্রশ্ন এবং তা সমাধান করার জেদ। ডাইসন ভ্যাকিউম ক্লিনার্সকে ঘৃণা করতেন। তিনি যখনই পরিষ্কার করতে বসতেন, ফিল্টার আটকে যেত। একদিন হতাশায় তিনি ভাবলেন, এমন কোনো ভ্যাকিউম তৈরি করা যায় না যাতে ব্যাগই না থাকে। এখন এই ধারণা তো সবার মাথায় আসতে পারে, কিন্তু পার্থক্য এখান থেকেই শুরু হয়। ডাইসন এটিকে নিজের মস্তিষ্কে রাখার বদলে নিজের হাতে নিয়ে নিলেন। তিনি গ্যারেজে গিয়ে নিজেই যন্ত্রাংশ জোড়া লাগাতে শুরু করলেন। কোনো মেশিন ছিল না, কোনো ল্যাব ছিল না, শুধু ভাঙাচোরা জিনিস, পুরনো যন্ত্রাংশ এবং তার হাত। তিনি শুধু একটি প্রোটোটাইপ তৈরি করেননি, ৫,১২৭ বার তিনি নিজের হাতে বিভিন্ন সংস্করণ তৈরি করেছেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, ৫,১২৭ বার। ভাবুন, এতবার কেউ ব্যর্থতার মুখোমুখি হয় এবং তারপরও হার মানে না। আপনিও কি এমন করতে পারেন? প্রতিবার যখন কোনো মডেল ব্যর্থ হতো, ডাইসন হতাশ হতেন না, তিনি কৌতূহলী হয়ে উঠতেন। আর এই কৌতূহলই আপনাকে এগিয়ে নিয়ে যায়। হাতে কাজ করার একটি সুবিধা আছে, আপনার মস্তিষ্ক দৃশ্যগতভাবে প্রক্রিয়া করে, বারবার চেষ্টা করে ভুল থেকে শেখে, স্পর্শের মাধ্যমে প্রতিক্রিয়া গ্রহণ করে। আর এই সবই ডাইসন করছিলেন। এক এক করে যন্ত্রাংশ জোড়া লাগানো, খোলা, পরীক্ষা করা, পুনরায় ডিজাইন করা, কোনো ফ্যান্সি এআই সফটওয়্যার বা অটো সিমিউলেশন ছাড়াই। আর সেই সময় তার কোনো চেয়ার লিডার ছিল না, কোনো প্রশংসা ছিল না, শুধু ডাইসন ছিলেন, তার হাত ছিল এবং কিছু নতুন তৈরি করার একটি আবেগ ছিল। তারপর একদিন সেই শেষ প্রোটোটাইপটি কাজ করে দেখালো এবং সেখান থেকে শুরু হলো এমন একটি যাত্রা যা প্রযুক্তির বিশ্বকে নাড়িয়ে দিল। আজ ডাইসন পণ্য প্রতিটি কোণে আছে। এবং আপনি কি জানেন, ডাইসন আজ পর্যন্ত তার পুরো কোম্পানিতে হাতে তৈরি প্রোটোটাইপিংয়ের ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছেন। তাদের নতুন আবিষ্কারগুলো প্রথমে কার্ডবোর্ড থেকে তৈরি করা হয়, স্কেচ থেকে মডেল তৈরি হয়, সফটওয়্যার দিয়ে নয়, বরং মানুষের হাত দিয়ে। সুতরাং প্রশ্ন হলো, আপনি কি ডাইসন হতে পারেন? উত্তর সহজ। যদি আপনি আপনার হাতকে কাজে লাগাতে ইচ্ছুক হন, তাহলে অবশ্যই। ডাইসন কোনো জাদু করেননি, শুধু তিনি বসে হাতে কাজ করেছেন, বারবার, না ক্লান্ত হয়ে, না লজ্জিত হয়ে, না থেমে। আর এটাই আপনার শিক্ষা। আপনি ভাবুন, আজ আপনি যা কিছু তৈরি করতে চান, তা কোনো অ্যাপ হোক, কোনো চিত্রকর্ম হোক, কোনো উপন্যাস হোক, কোনো ব্যবসায়িক ধারণা হোক,
আপনি কি তাকে হাতে ছুঁয়ে দেখেছেন? আপনি কি তাকে এঁকেছেন, আকার দিয়েছেন, একটি প্রাথমিক ভার্সন তৈরি করেছেন, একটি মক টেস্ট করেছেন, নাকি শুধু ভেবে ছেড়ে দিয়েছেন? কারণ ডাইসনের গল্প আমাদের শেখায় যে ধারণার আসল পরীক্ষা মাথায় হয় না, হাতে হয়। প্রতিবার যখন আপনি শারীরিকভাবে কিছু তৈরি করেন, আপনি আপনার ধারণাকে শ্বাস নেওয়ার সুযোগ দেন, আপনি তাকে পৃথিবীতে আসার অনুমতি দেন। আর যখন কোনো জিনিস পৃথিবীতে চলে আসে, এমনকি যদি তা অসম্পূর্ণ হয়, ভাঙাও হয়, তখন আপনি তাকে আরও ভালো করতে পারেন। সুতরাং পরের বার যখন আপনার মনে হবে যে আপনার ধারণা অসম্পূর্ণ, তখন তাকে প্রত্যাখ্যান করবেন না, তাকে হাতে ধরুন, মাখুন, কাটুন, জোড়া লাগান। কারণ হয়তো পরের ডাইসন আপনি, শুধু এখনও আপনি আপনার হাতের উপর ভরসা করেননি। অধ্যায় 5, পার্শ্ব প্রকল্প এবং শখগুলি জরুরি। এটা জরুরি নয় যে যে জিনিসগুলি আপনাকে আয় দেয় না সেগুলি মূল্যহীন। অনেক সময় যে জিনিসগুলি আমাদের সবচেয়ে বেশি সজীব অনুভব করায়, সেগুলি আমাদের জীবনকে আসল দিক নির্দেশনা দেয়। এগুলি হলো পার্শ্ব প্রকল্প বা সাইড প্রজেক্টস এবং শখ বা হবিজ। সেই কাজগুলি যা আপনি মন থেকে করেন, কোনো চাপ ছাড়াই, কোনো বড় উদ্দেশ্য ছাড়াই। কিন্তু এদের প্রভাব এত গভীর হয় যে আপনার সৃজনশীলতা, আপনার চিন্তার ক্ষমতা এবং এমনকি আপনার পরিচিতিও বদলে দিতে পারে। যখন আমরা শুধু টাকা উপার্জনের জন্য বা কোনো লক্ষ্যের পিছনে ছুটি, তখন ধীরে ধীরে আমরা একটি যন্ত্রের মতো হয়ে যাই। সকালে ওঠা, কাজ করা, খাওয়া, ঘুমানো এবং আবার সেই পুনরাবৃত্তি। কিন্তু যখন আপনি আপনার মনের কথা শোনেন, কোনো পুরনো শখ আবার শুরু করেন, কোনো নতুন ধারণা চেষ্টা করেন, বা এমন কোনো কাজ করেন যা করতে শুধু মজা লাগে, তখন আপনি আপনার ভেতরের সেই কণ্ঠের সাথে যুক্ত হন যা হয়তো অনেক দিন ধরে চুপ ছিল। মানুষের মস্তিষ্ক রৈখিক নয়। আমরা শুধু একই দিকে চিন্তা করে বড় কিছু করতে পারি না। আমাদের সবচেয়ে বড় আবিষ্কারগুলি তখনই হয়েছে যখন আমরা বিভিন্ন ধারণাকে একত্রিত করেছি। যখন একটি শিল্পী বিজ্ঞানীর মতো ভেবেছেন, যখন একটি ইঞ্জিনিয়ার একটি লেখকের মতো অনুভব করেছেন। আর এটি তখনই ঘটে যখন আপনার কাছে অনুপ্রেরণার একাধিক উৎস থাকে। আর এই উৎসগুলি পাওয়া যায় আপনার পার্শ্ব প্রকল্প এবং শখ থেকে। অনেক সময় আমরা ভাবি যে যদি আমরা কোনো একটি কাজে গুরুত্ব হই, তাহলে বাকি সব ছেড়ে দেওয়া উচিত। কিন্তু আসলে এই বাকি জিনিসগুলি আপনাকে নতুন দৃষ্টিকোণ দেখায়। ধরুন আপনি একজন গ্রাফিক ডিজাইনার, কিন্তু আপনার গিটার বাজাতে ভালো লাগে। হতে পারে সেই সুর, সেই ছন্দ আপনার ডিজাইনে নতুন শক্তি ভরে দেবে। অথবা আপনি একজন হিসেব রক্ষক, কিন্তু সপ্তাহান্তে আপনি বাগান করেন। হতে পারে সেখান থেকে আপনি ধৈর্য এবং মনোযোগ পাচ্ছেন যা আপনার কাজে লাগতে পারে। পার্শ্ব প্রকল্প মানে হলো কোনো চাপ ছাড়াই নতুন কিছু তৈরি করা, কিছু চেষ্টা করা। যেমন অস্টিন ক্লিয়ন বলেন, প্রত্যেক সৃজনশীল মানুষের একটি ডিজিটাল জগতের বাইরের খেলার মাঠ দরকার। এমন কিছু যেখানে আপনি নিজের হাতে কিছু তৈরি করতে পারবেন, এমন কিছু যা আপনি আপনার মস্তিষ্কের পাশাপাশি আপনার হৃদয় এবং শরীর দিয়ে অনুভব করতে পারবেন। কারণ যখন আপনি শুধু স্ক্রিনে থাকেন, তখন সব কিছু সমতল মনে হয়। কিন্তু যখন আপনি শারীরিক কাজ করেন, ছবি আঁকা, রান্না করা, ভাস্কর্য তৈরি করা, নাচ করা, তখন আপনার মস্তিষ্ক সম্পূর্ণ নতুন স্তরে অ্যাক্টিভ হয়। আপনার ভেতরের অনুভূতিগুলি বেরিয়ে আসে এবং সেই শক্তি তারপর আপনার অন্যান্য সৃষ্টিতেও প্রতিফলিত হয়। আর সবচেয়ে বিশেষ ব্যাপার হলো, পার্শ্ব প্রকল্পগুলি আপনাকে নিজেকে জানার সুযোগ দেয়। কারণ যখন আপনি অন্য কারোর জন্য নয়, শুধু নিজের জন্য কিছু তৈরি করেন, তখন আপনি বেশি খাঁটি থাকেন। তখন আপনি প্রভাবিত করার চেষ্টা করছেন না, আপনি কেবল প্রকাশ করছেন। আর প্রকাশই সৃজনশীলতার সবচেয়ে বড় চাবিকাঠি। এবার যদি ব্যবহারিকভাবে কথা বলি, তাহলে প্রত্যেকের কাছে এত সময় থাকে না যে সেদিনে 4 ঘন্টা গিটার বাজাবে বা কোনো ব্লগ লিখবে। কিন্তু গুরুত্ব এই নয় যে আপনি কতটা সময় দিচ্ছেন, গুরুত্ব এই যে আপনি কত মন দিয়ে তা করছেন। দিনে মাত্র 20 মিনিটও অনেক কিছু হয় যদি আপনি সেগুলিকে পুরো শক্তি এবং সততার সাথে দেন। আর এই 20 মিনিট ধীরে ধীরে আপনার পুরো মানসিকতাকে পরিবর্তন করতে পারে। এবার ভাবুন, আপনি কোনো বিরক্তিকর রুটিনে আটকে আছেন, কিন্তু প্রতিদিন রাতে 20 মিনিট আপনি আপনার কবিতা লেখেন। ধীরে ধীরে আপনার সেই কবিতা আপনাকে নতুন দৃষ্টিভঙ্গি দেয়। আপনি লোকেদের শোনানো শুরু করেন, তারপর ইনস্টাগ্রামে পোস্ট করেন, তারপর কোনো ওপেন মাইকে যান। আর হতে পারে একদিন সেই পার্শ্ব শখ আপনার পরিচয় হয়ে ওঠে। কিন্তু তা পরিচয় হোক বা না হোক,
সেটি আপনাকে জীবন্ত অনুভব করাবে, আর সেটাই সবচেয়ে বড় কথা। আরেকটি মনস্তাত্ত্বিক কারণ আছে যাকে আমরা প্রায়শই উপেক্ষা করি, নতুনত্বের প্রতি পক্ষপাত, নভেলটি বায়াস। আমাদের মস্তিষ্ক নতুন জিনিস দ্বারা তাৎক্ষণিকভাবে উত্তেজিত হয়। যখন আপনি নতুন কিছু চেষ্টা করেন, তা সে বেকিং হোক, ক্যালিগ্রাফি হোক বা কোডিং হোক, তখনই মস্তিষ্ক ডোপামিন নিঃসরণ করে। এই উত্তেজনা বারবার আপনাকে সেই কার্যকলাপের দিকে টানে এবং এটাই অভ্যাসে পরিণত হয়, আর অভ্যাসগুলি ধীরে ধীরে ব্যক্তিত্ব পরিবর্তন করে দেয়। যখনই আপনি সৃজনশীল অবরোধ অনুভব করবেন, তখন আপনার কোনো পার্শ্ব প্রকল্পের দিকে ফিরে যান, কোনো পুরনো অঙ্কন সম্পন্ন করুন, কোনো ছোট অ্যানিমেশন তৈরি করুন, কাগজের ওপর কিছু আঁকুন। এটি আপনার মেজাজও পরিবর্তন করবে এবং আপনার প্রধান সৃজনশীলতাকেও পুনরায় চার্জ করবে। এবং সবচেয়ে ভালো দিক হলো, এই ছোট ছোট মুহূর্তগুলি থেকে আপনি আত্মবিশ্বাসও বৃদ্ধি পান, কারণ আপনি নিজের জন্য কিছু তৈরি করেছেন, কোনো লক্ষ্য বা চাপ ছাড়াই। অনেক সময় আমাদের মনে হয় যে যদি আমরা একই জিনিসের উপর মনোযোগ দিই তাহলে আমরা নিখুঁত হয়ে যাব, কিন্তু সৃজনশীল জগতের নিখুঁততার চেয়ে বেশি মূল্যবান হলো কৌতূহল। আপনি যত বেশি অন্বেষণ করবেন, তত বেশি আপনার মধ্যে নতুন ধারণা আসবে, এবং ধারণার জগতে আপনার ধারণার ভাণ্ডার যত বড় হবে, তত বেশি আপনি সম্ভাবনা দেখতে পাবেন। এবার যদি আপনি ভাবছেন যে আমার কোনো প্রতিভা নেই, আমি কি পার্শ্ব প্রকল্প শুরু করব, তাহলে এই চিন্তায় পরিবর্তন করতে হবে। কোনো মানুষই দক্ষতা নিয়ে জন্মায় না, সব কিছুই শেখার মাধ্যমে অর্জিত হয়। যদি আপনি নাচতে পছন্দ করেন, তবে শুরুতে কিছুটা অস্বস্তি লাগতে পারে, কিন্তু ধীরে ধীরে আপনার শরীর মুক্ত হতে শুরু করবে। যদি ছবি আঁকতে গিয়ে আপনার হাত নোংরা হয়, তবে সেই নোংরাই একদিন আপনার সবচেয়ে সুন্দর সৃষ্টিতে পরিণত হতে পারে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, শখ ও পার্শ্ব প্রকল্পে কোনো ফলাফলের আকাঙ্ক্ষা থাকা উচিত নয়। এর অর্থই হলো স্বাধীনতা। এটি সেই জায়গা যেখানে আপনি ভুল করতে পারেন, পরীক্ষা নিরীক্ষা করতে পারেন এবং অন্যের বিচারের ভয় ছাড়াই নিজেকে আবিষ্কার করতে পারেন। আর আজকের ডিজিটাল বিশ্বে এইটাই সবচেয়ে বিরল জিনিস, এমন একটি জায়গা যেখানে কেবল আপনি নিজের জন্য কিছু করেন। যখন আপনি আপনার মন ও হৃদয়কে পার্শ্ব প্রকল্পের মাধ্যমে স্বাধীনভাবে বিচরণ করতে দেন, তখন আপনি এক নতুন ধরনের স্বাধীনতা অনুভব করেন। এমন এক নিয়ন্ত্রণ বোধ আসে যা আপনার অন্যান্য সিদ্ধান্তেও প্রতিফলিত হয়। আপনার মূল কাজ যতই চাপযুক্ত না হোক না কেন, যদি আপনার এমন একটি জায়গা থাকে যেখানে আপনি নিজেকে প্রকাশ করতে পারেন, তবে আপনি ভেতর থেকে সর্বদা স্থির থাকবেন। তারই যদি আজ আপনি ভেতর থেকে ক্লান্ত অনুভব করেন, যদি মনে হয় যে সৃজনশীলতা কোথাও হারিয়ে গেছে, তবে একটু ছোট পদক্ষেপ নিন। এমন কোনো কাজ শুরু করুন যা আপনার সামান্যতম ভালো লাগে, সেটাই ডুডল আঁকা হোক বা পুরনো কোনো গান গুনগুন করা। দেখুন কিভাবে ধীরে ধীরে আপনার শক্তি ফিরে আসে, কারণ এই পার্শ্ব প্রকল্পগুলো আপনার আত্মার ভাষা, আর যখন আত্মা কথা বলে, তখন আপনি সত্যিই বাঁচতে শুরু করেন। এখনই উঠুন, কালকের জন্য অপেক্ষা করবেন না। একটা নোটবুক তুলুন বা ফোনের মাইক খুলুন, অথবা কোনো পুরনো জিনিসকে নতুন রূপ দিন যা আপনাকে সামান্যতম হাসি দেয়। সেখান থেকেই শুরু করুন, কারণ সেই হাসিই আপনাকে এগিয়ে নিয়ে যাবে। এটাই নিজেকে চেনা, নিজেকে বোঝা এবং একটি নতুন জগৎ তৈরি করার উপায়, যা পুরোপুরি আপনার হবে। যখন আমরা বলি যে পার্শ্ব প্রকল্প এবং শখ গুরুত্বপূর্ণ, তখন অনেকেই এটিকে হালকাভাবে নেন। তাদের মনে হয় যে পার্শ্ব প্রকল্প কেবল সময় কাটানোর জিনিস। আসল কাজ তো সেটাই যা থেকে টাকা আসে, যা দিয়ে ইএমআই ভরা যায়, যা দিয়ে সমাজকে দেখানো যায় যে আমরা কিছু বড় করছি। কিন্তু এখানেই সবচেয়ে বড় প্রতারণা হয়, কারণ অনেক সময় সবচেয়ে বড় কাজটি আমরা মূল চাকরি থেকে নয়, বরং আমাদের সেই ছোট প্যাশন থেকে পাই, যাকে আমরা শখ বলে উপেক্ষা করি। এখন ব্রায়ান অ্যাক্টনের পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনুন। এটি কেবল একটি সাফল্যের গল্প নয়, এটি একটি মানসিকতার পরিবর্তন। ব্রায়ান একটি সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে এসেছেন। তিনি কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেছেন, কঠোর পরিশ্রম করেছেন এবং ইয়াহুর মতো মর্যাদাপূর্ণ কোম্পানিতে 11 বছর কাজ করেছেন। কিন্তু তারপর তিনি ভাবলেন যে এবার যথেষ্ট হয়েছে, এখন অন্য কিছু করা উচিত। তিনি চাকরি ছেড়ে দিলেন এবং এটি একটি বিশাল ঝুঁকি ছিল। ভাবুন, একটি স্থিতিশীল চাকরি ছেড়ে নতুন কিছু শুরু করা। অনেক মানুষ এই চিন্তাতেই ভয় পেয়ে যান, কিন্তু তিনি ছেড়ে দিলেন এই ভাবেন যে হয়তো গুগল তাকে নিয়োগ করবে, হয়তো ফেসবুক কোনো সুযোগ দেবে। তিনি এই কোম্পানিগুলোতে আবেদন করলেন এবং উভয় জায়গা থেকেই স্পষ্ট প্রত্যাখ্যান পেলেন। একটি প্রত্যাখ্যানপত্রে তো স্পষ্ট লেখা ছিল
যে আপনি আমাদের সংস্কৃতির জন্য উপযুক্ত নন। এবার একটু থামুন। একজন মানুষ যিনি ইয়াহুতে 11 বছর কাজ করেছেন, সেই মানুষটিকে আপনি বলছেন যে তিনি উপযুক্ত নন। অন্য কেউ হলে ভেঙে পড়তেন, ভাবতেন যে সব শেষ হয়ে গেছে। কিন্তু ব্রায়ান কি করলেন? তিনি নিজেকে একটি নতুন দৃষ্টিভঙ্গিতে দেখলেন। তিনি বললেন যে আচ্ছা, এখন আমার কাছে সময় আছে, এখন আমি সেটাই করতে পারি যেটা আমি সব সময় করতে চেয়েছিলাম। এখান থেকেই শুরু হলো তার পার্শ্ব প্রকল্প হোয়াটসঅ্যাপ। আর এই হোয়াটসঅ্যাপ কোনো বড় ধরনের লঞ্চ করা অ্যাপ ছিল না, না কোনো বিনিয়োগকারী, না কোনো স্টার্টআপ মেন্টর, না কোনো বিজ্ঞাপন, কিছুই ছিল না। কেবল একটি ধারণা ছিল, আর দুজন মানুষ ছিলেন, ব্রায়ান এবং তার বন্ধু জ্যান কুম। দুজনে মিলে একটি মেসেজিং অ্যাপ তৈরি করলেন, যা সুরক্ষিত, বিজ্ঞাপনমুক্ত এবং সহজ হবে। এত সহজ যে মানুষ কেবল এটি কারণেই এটাকে পছন্দ করতে লাগলো। তারা এই অ্যাপটি মন থেকে তৈরি করেছিলেন। তাদের কোনো চাপ ছিল না টাকা উপার্জন করার, বিনিয়োগকারীদের মুগ্ধ করার বা সোশ্যাল মিডিয়ায় উজ্জ্বল হওয়ার। তারা এই ভাবনা নিয়ে এটি তৈরি করেছিলেন যে যদি আমরা এটিকে পছন্দ করি তাহলে হয়তো অন্য লোকেরাও পছন্দ করবে। এবার এখান থেকে গল্পের আসল মোড় আসে। হোয়াটসঅ্যাপ ধীরে ধীরে ভাইরাল হতে লাগলো, মানুষ এটিকে পছন্দ করতে লাগলো। কোনো বিজ্ঞাপন ছাড়াই কেবল মুখের কথায় এই অ্যাপ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ল। এবং তারপর একদিন সেই ফেসবুক, যেটি ব্রায়ানকে প্রত্যাখ্যান করেছিল, তারা হোয়াটসঅ্যাপকে $19 বিলিয়ন অধিগ্রহণ করল। এখন ভাবুন, একটি পার্শ্ব প্রকল্প যা কেবল মন থেকে শুরু করা হয়েছিল, সেটাই মানুষটিকে বিলিয়নিয়ার বানিয়ে দিল। এবং সবচেয়ে বড় বিদ্রূপ কি? ফেসবুক, যেখানে ব্রায়ান চাকরির জন্য আবেদন করেছিলেন, এখন তাদের কাছ থেকে তার অ্যাপ কিনছিল। এবার এই গল্পটি আমাদের কি শেখায়? প্রথম কথা, প্রত্যাখ্যান মানে শেষ নয়, প্রত্যাখ্যান মানে একটি নতুন পথ। দ্বিতীয় কথা, যে জিনিস আপনার কাছে মজার মনে হয়, যা আপনার মনকে খুশি করে, যা আপনার আত্মাকে হালকা করে দেয়, তাকে হালকাভাবে নেবেন না। হতে পারে সেটাই আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। তৃতীয় কথা, পার্শ্ব প্রকল্পের অর্থ হল ভয় ছাড়াই পরীক্ষা নিরীক্ষা করা। এতে না কোনো বস থাকে, না কোনো ক্লায়েন্ট, না কোনো কেপিআই। এতে কেবল আপনি থাকেন এবং আপনার সৃজনশীলতা থাকে। এবার আপনার জীবনকে দেখুন। আপনারও কি এমন কোনো কাজ আছে যা আপনার ভালো লাগে, যা আপনি ক্লান্ত হয়ে বাড়ি ফেরার পরেও করতে পছন্দ করেন, যা আপনি ছুটির দিনে করেন এবং সময়ের খেয়ালই না করেন? হয়তো সেটা ফটোগ্রাফি, হয়তো মিউজিক, হয়তো পেইন্টিং, রাইটিং, অ্যাপ ডেভেলপমেন্ট, গার্ডেনিং, ভয়েস ওভার, অ্যানিমেশন, কোডিং, ডিজাইন বা অন্য কিছু। আজ থেকেই সেটাকে আপনার পার্শ্ব প্রকল্প বানান। প্রতিদিন কিছুটা সময় বের করুন, মাত্র 1 ঘন্টাও যথেষ্ট। কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই, কারো অনুমতি নেওয়ার দরকার নেই, শুধু শুরু করে দিন। শুরুতে হয়তো মজা নাও লাগতে পারে, ফলাফল নাও দেখা যেতে পারে, কিন্তু ধারাবাহিকতার জাদু আপনাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি কখনো ভাবেননি। ব্রায়ান অ্যাক্টনের মতো আপনাকেও কেউ প্রত্যাখ্যান করতে পারে, কিন্তু মনে রাখবেন, বিশ্বের প্রতিটি বড় সাফল্যের গল্প প্রত্যাখ্যান থেকেই শুরু হয়। পার্থক্য শুধু এই যে কিছু মানুষ সেই প্রত্যাখ্যানেই থেমে যায়, আর কিছু মানুষ সেই প্রত্যাখ্যানকে জ্বালানি বানিয়ে এগিয়ে চলে। তাই পরের বার যখন কেউ আপনাকে নিষেধ করে, কেউ আপনার উপর ভরসা না করে, কেউ আপনাকে উপেক্ষা করে, তখন শুধু হাসুন এবং আপনার পার্শ্ব প্রকল্পে আরও বেশি মন দিয়ে কাজ করুন। কারণ হতে পারে সেই প্রকল্পই একদিন পুরো পৃথিবীকে বদলে দেবে। এখন ভাবুন, যদি ব্রায়ান হাল ছেড়ে দিতেন, তবে আজ হোয়াটসঅ্যাপ থাকতো না। আর এখন ভাবুন, যদি আপনি হাল ছেড়ে দেন, তবে আপনার পৃথিবীকে তৈরি করবে। নিজেকে জিজ্ঞাসা করুন আপনার হোয়াটসঅ্যাপ কি, এবং তারপর চুপচাপ, কোলাহল ছাড়া সেটি তৈরি করতে শুরু করুন। কারণ সবচেয়ে বড় জিনিসগুলো সবচেয়ে শান্ত কোণায় তৈরি হয়। অধ্যায় 6, ভালো কাজ করো এবং মানুষের সাথে ভাগ করো। জরুরি নয় যে আপনি পৃথিবীর সবচেয়ে প্রতিভাবান মানুষ হবেন, সবচেয়ে বেশি সম্পদ আপনার থাকবে, বা আপনার কোনো বড় ডিগ্রি থাকবে। কিন্তু যদি আপনি ভালো কাজ করেন, সততার সাথে করেন এবং তা মানুষের কাছে পৌঁছান, তবে আপনি পৃথিবীতে স্বীকৃতি অবশ্যই পাবেন। আসল রহস্য এখানেই, ভালো কাজ করো এবং তা পৃথিবী থেকে লুকিয়ে রেখো না। কারণ যদি আপনি কেবল কাজ করতে থাকেন এবং তা দেখান, তাহলে মানুষ কি করে জানবে যে আপনি কি তৈরি করছেন? আমরা মানুষ এমনভাবে তৈরি যে আমাদের বৈধতা, সংযোগ প্রয়োজন। যখন আমরা কিছু তৈরি করি, কিছু ভাবি, তখন ভেতর থেকে আকাঙ্ক্ষা হয় যে কেউ তা বুঝুক, দেখুক, প্রশংসা করুক। আর যখন এই জিনিস সামনে আসে, তখন কেবল আপনিই খুশি হন না, বরং আপনাকে আরও ভালো হওয়ার কারণও দেয়।
এটাই হলো মনোবিজ্ঞান। যখন কেউ আপনার পরিশ্রমকে লক্ষ্য করে, আপনার কাজের প্রশংসা করে, তখন মস্তিষ্কের ডোপামিন নির্গত হয়, আর সেই ডোপামিনই পরের বার আরও ভালো করার অনুপ্রেরণা হয়ে ওঠে। কিন্তু তার আগে আপনি আপনার কাজ পৃথিবীকে দেখান। সবচেয়ে জরুরি হলো ভালো কাজ করা। আর ভালো কাজ হঠাৎ করে হয় না, তা ধীরে ধীরে প্রতিদিন একটু একটু করে তৈরি হয়। আপনাকে প্রতিদিন অনুশীলন করতে হয়, শিখতে হয়, নিজেকে প্রশ্ন করতে হয়, এটা কি আমার সেরা? এবং প্রতিবার উত্তর হয় এখনও না, কিন্তু পরের বার আরও ভালো করব। আপনাকে নিজের সাথে সততার সাথে যুক্ত হতে হয়। প্রতিবার যখন আপনি কিছু তৈরি করেন, তখন নিজের ভেতরেও কি দিন, আপনি কি মন থেকে করছেন নাকি কেবল দেখানোর জন্য? কারণ শ্রোতারা বোকাময়, তারা তাৎক্ষণিকভাবে অনুভব করতে পারে যে কোনো কাজ আত্মিক নাকি কেবল প্রদর্শন। আর এই পার্থক্যই ঠিক করে দেয় যে কোন কাজ ভাইরাল হবে আর কোনটি কেবল আরেকটি পোস্ট হয়ে থাকবে। কখনো কখনো আমরা ভয় পাই যে আমাদের কাজ ভালো না মন্দ, মানুষ কি ভাববে, উপহাস করবে না তো? কিন্তু আসল সাহস হলো দুর্বলতায়। যখন আপনি আপনার ভেতরের কথা, আপনার সৃষ্টি ভয় না পেয়ে ভাগ করেন, তখন সেই সংযোগ তৈরি হয়। মানুষ কেবল নিখুঁত জিনিসের সাথে যুক্ত হয় না, সেই সত্যের সাথে যুক্ত হয়। তাই আপনার অসম্পূর্ণ কাজও ভাগ করুন, কারণ সেটাই দেখায় যে আপনি একজন মানুষ, আপনি বিকশিত হচ্ছেন। এবং মনে রাখবেন, শেয়ার করার অর্থ কেবল ইনস্টাগ্রামে পোস্ট করা নয়। এর অর্থ হলো আপনি আপনার ধারণাগুলো মানুষের কাছে পৌঁছাচ্ছেন। তা সে ছোট ব্লগের মাধ্যমেই হোক, কোনো ভিডিও হোক, বা একটা বন্ধুকে দেখানো একটা স্কেচ। আর যখন আপনি বারবার এটি করেন, তখন আপনি একটি প্যাটার্ন তৈরি করেন, এবং সেই প্যাটার্ন একটি অভ্যাসে পরিণত হয় যা আপনাকে সারা জীবন সৃজনশীল রাখে। এখন ব্যবহারিক কথা বলি। সবার আগে আপনাকে ধারাবাহিকতা আনতে হবে। প্রতিদিন একটু একটু করে কাজ করুন এবং সেই কাজকে কোনো না কোনো রূপে নথিভুক্ত করুন। সেটা পর্দার পিছনের ছবি হোক, ছোট ছোট ক্লিপ হোক, বা শুধু একটি ভাবনা যা ওই দিন আপনার মনে এসেছিল। এতে আপনি স্পষ্টতা পাবেন এবং অন্যরাও আপনার যাত্রাকে বুঝতে পারবে এবং বিশ্বাস বাড়বে। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো আপনার কাজ মানুষের কাছে পৌঁছানো। ভয় পাবেন না। শুরুতে হয়তো কেউ দেখবে না, হয়তো শূন্য লাইক আসবে, হয়তো কোনো প্রতিক্রিয়াও দেবে না, কিন্তু ধারাবাহিকতার মাধ্যমে আপনি নিজেই আপনার উন্নতি দেখতে পাবেন এবং মানুষ ধীরে ধীরে যুক্ত হবে। যারা আপনার মতো ভাবে, যারা আপনার যাত্রার সাথে নিজেকে মেলাতে পারে, তারা স্বাভাবিকভাবেই আকৃষ্ট হবে। এটি মনোবিজ্ঞানের মৌলিক নীতি। পরিচিতি সংযোগ তৈরি করে। আর একটি জরুরি জিনিস হলো, যখন আপনি ভালো কাজ করেন, তখন তুলনা করা থেকে বিরত থাকুন। অন্যদের প্রশংসা করুন, অনুপ্রেরণা নিন, কিন্তু নিজেকে কখনো ছোট ভাববেন না। প্রত্যেকের যাত্রা আলাদা, প্রত্যেকের কণ্ঠস্বর আলাদা। আর আপনার কণ্ঠস্বর তখনই বিকশিত হবে যখন আপনি তুলনা বন্ধ করবেন এবং প্রকাশ শুরু করবেন। আপনাকে বুঝতে হবে যে সৃজনশীলতা কোনো একবারের প্রক্রিয়া নয়, এটি একটি নিরন্তর প্রবাহ। কখনো আপনার কাজের প্রশংসা হবে, কখনো নীরবতা মিলবে, কিন্তু আপনি থামবেন না। এটাই সেই মনোবিজ্ঞান যা জিমে কাজ করে। আজ পরিশ্রম করলে হয়তো কাল পার্থক্য দেখা যাবে না, কিন্তু 6 মাস পর আয়না নিজেই সাক্ষ্য দেবে। ঠিক তেমনি আপনার পরিশ্রম একদিন পৃথিবীর কাছে প্রকাশিত হবে, যদি আপনি তা দেখাতে না ভোলেন। এখন একটি বাস্তব জীবনের উদাহরণ ভাবুন। একজন মেয়ে যে প্রতিদিন রাতে শুধু তার ফোনের ক্যামেরায় ছোট ছোট গানের ভিডিও রেকর্ড করে। শুরুতে কেবল নিজে শোনে, তারপর ধীরে ধীরে বন্ধুদের সাথে শেয়ার করতে শুরু করে। তারপর একদিন সে রিল তৈরি করতে শুরু করে, কেবল নিজের ঘরে, কোনো জাঁকজমকপূর্ণ ব্যাকগ্রাউন্ড ছাড়া। এবং 1 বছরে তার আত্মবিশ্বাস এত বেড়ে যায় যে সে ওপেন মাইকে যায়। সেখান থেকে কিছু মানুষ তাকে লক্ষ্য করে এবং এখন তার কাজ ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। এখন ভাবুন, যদি সে কখনো তার কাজ শেয়ারই না করত, তবে কি কেউ জানতে পারত যে সে এত ভালো গান গায়? এটাই হয়, যদি আপনি লুকিয়ে থাকেন, তবে কেউ আপনাকে খুঁজে বের করতে আসবে না। আজকের পৃথিবীতে যা দেখা যায় সেটাই বিক্রি হয় না, বরং যে সততার সাথে শেয়ার করে সে সংযোগ তৈরি করে, আর সংযোগই সব কিছু। তাই আপনি যা কিছু কাজ করছেন তাকে কোনো গুপ্তধনের মতো লুকিয়ে রাখবেন না, তাকে বাইরে আনুন এবং প্রতিবার যখন আপনি তা শেয়ার করবেন, তখন নিজেকে একটি প্রশ্নই করুন, এটা কি আমার আন্তরিক প্রচেষ্টা? যদি হ্যাঁ হয়, তবে এগিয়ে যান, আর যদি না হয়, তবে আরও পরিশ্রম করুন। আরেকটি জরুরি জিনিস হলো, প্রতিক্রিয়াকে ভয়ের মতো দেখবেন না, তাকে একটি উপহারের মতো নিন। মানুষ যা বলছে তা শিখুন, কিন্তু প্রতিটি কথাকে মনে নেবেন না।
প্রতিটি মন্তব্যই সঠিক হয় না, কিন্তু তার মধ্যে যা গঠনমূলক সেটাকে ধরুন, সেটাই আপনাকে উন্নত করবে। আর যখন আপনার মনে হবে যে কিছু মানুষ আপনার কাজ বুঝতে পারছে না, তখন হতাশ হবেন না, কারণ আপনাকে সবাইকে নয়, কেবল সেই সব মানুষকে পৌঁছাতে হবে যারা আপনার ভাষা বোঝে, যারা আপনার মতো ভাবে। আর সেই সব মানুষকেই আপনি তখনই পাবেন যখন আপনি নিজেকে পৃথিবীর কাছে দেখাবেন। তাই আজ থেকেই এই অভ্যাস করে তুলুন, ভালো কাজ করুন এবং তা শেয়ার করুন, ভয় না পেয়ে, তুলনা না করে, পরিপূর্ণতার পেছনে না ছুটে, কারণ আসল পরিপূর্ণতা আপনার সত্যিকারের প্রকাশের মধ্যে লুকিয়ে থাকে। আর যদি আপনি সৎ হন, তবে একদিন না একদিন মানুষ অবশ্যই আপনার কথা শুনবে। আর এটাই আসল সূত্র, ভালো কাজ করুন এবং তা মানুষের কাছে পৌঁছান, বাকি সব নিজে থেকেই হবে। ভাবুন, একটি ছোট ছেলে কানাডার একটি ছোট শহর থেকে, যার না কোনো বড় ব্যাকগ্রাউন্ড ছিল, না কোনো বড় মিউজিক লেভেল, আর না কোনো ইন্ডাস্ট্রির সংযোগ, কিন্তু তার ভেতরে ছিল এক প্যাশন, গান। আর এই প্যাশন সে লুকিয়ে রাখছিল না, সে প্রতিদিন ভালো কাজ করছিল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো সে তা মানুষকে দেখাচ্ছিল। তার মা শুধু একটি কাজ করেছিলেন, তিনি জাস্টিনের গান ইউটিউবে আপলোড করতে শুরু করেছিলেন। ছোট একটি ক্যামেরা, ঘরের একটি কোণা এবং একটি শিশুর কণ্ঠস্বর। কোনো জাঁকজমকপূর্ণ সেটআপ নেই, কোনো অটো টিউন নেই, কিন্তু যা ছিল তা ছিল আসল, তা ছিল আত্মিক। আর সেখান থেকেই এক ঝড় তৈরি হলো। ধীরে ধীরে তার ভিউ বাড়তে লাগলো, মানুষ তাকে শুনতে লাগলো। তারপর একদিন একজন বড় মিউজিক ম্যানেজার সেই ভিডিওতে এলেন এবং সেটাই তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। এখন একটু থেমে ভাবুন, যদি জাস্টিন শুধু গান গেয়েই যেত, কিন্তু কখনো ভিডিও না বানাতো, কখনো ইউটিউবে আপলোড না করত, তবে কি কেউ জানতে পারতো যে তার কণ্ঠে জাদু আছে? এটাই সেই মোড় যা আমাদের শিক্ষা দেয়। আপনি যতই ভালো কাজ করুন না কেন, যদি তা পৃথিবীর কাছে না পৌঁছায়, তবে তার কোনো গুরুত্ব থাকে না। এটাই হলো মনোবিজ্ঞান। যখন আপনি ভালো কাজ করেন এবং তা শেয়ার করেন, তখন আপনি পৃথিবীকে আপনাকে আবিষ্কার করার একটি সুযোগ দেন। এবং মজার বিষয় হলো, জাস্টিনের যাত্রা কেবল প্রতিভার ছিল না, ধারাবাহিকতারও ছিল। সে বারবার গান গাইতো, বারবার ভিডিও আপলোড করত, এবং সে তুলনা করত না যে অন্য ছেলেমেয়েরা কি করছে। সে কেবল নিজেকে সততার সাথে প্রকাশ করত। এটাই হলো নৈতিক শিক্ষা। যখন আপনি কিছু তৈরি করেন এবং আত্মবিশ্বাসের সাথে তা মানুষের কাছে পৌঁছান, তখন মহাবিশ্বও আপনার জন্য পথ তৈরি করে। আর এই গল্পে কৌতূহলও রয়েছে, কারণ কেউ জানতো না যে ইউটিউবে ভিডিও আপলোড করা একটি ছেলে একদিন বিলবোর্ড চার্ট দখল করবে। কিন্তু সেই কৌতূহলী মানুষকে তার দিকে আকর্ষিত করেছিল। মানুষ বলেছিল, কে এই ছেলে? আর সেই আগ্রহই ধীরে ধীরে তাকে বিশ্বব্যাপী তারকা বানিয়েছিল। এখন নিজের সম্পর্কে ভাবুন, আপনি কি তৈরি করছেন, কি ভাবছেন, কি করতে চান, কিন্তু হয়তো আপনি শেয়ার করতে ভয় পাচ্ছেন। হয়তো আপনি ভাবছেন, মানুষ কি বলবে, এখনও নিখুঁত নয়, আর একটু ভালো করে নিই, তারপর দেখাবো। কিন্তু মনে রাখবেন, জাস্টিন বিবার তার প্রথম ভিডিও তখনই আপলোড করেছিলেন যখন সেও নিখুঁত ছিল না, সে কেবল সৎ ছিল। তাই আপনিও নিজেকে একটি প্রশ্ন করুন, যদি আজ আপনি কিছু তৈরি করেন এবং তা কাউকে না দেখান, তবে কি আপনি সেই সুযোগ হারাচ্ছেন না যা আপনার জীবন বদলে দিতে পারে? আপনার কাজ, তা গান হোক, লেখা হোক, পেন্টিং হোক, কোনো অ্যাপ হোক বা কোনো ধারণা, পৃথিবী তা জানবে না যতক্ষণ না আপনি তার সামনে আনবেন। তাই আপনি আজ যে কাজ করছেন তা আগামী দিনের জন্য ফেলে রাখবেন না, তা পৃথিবীকে দেখান একজন সত্যিকারের মানুষের মতো, কিছুটা দুর্বলতার সাথে, কিন্তু পূর্ণ আত্মবিশ্বাসের সাথে। কারণ হতে পারে পরবর্তী জাস্টিন বিবার আপনিই হবেন। শুধু প্রয়োজন সেই একটি ক্লিক, সেই একটি শেয়ার, যা আপনার জীবন বদলে দিতে পারে। এবং মনে রাখবেন, এই পৃথিবী তাদেরই কথা শোনে যারা কিছু করার পর চুপ করে থাকে না, বরং কথা বলে, দেখায় এবং সবাইকে অনুপ্রাণিত করে। এখন বলুন, আজ আপনি কি শেয়ার করতে যাচ্ছেন? অধ্যায় 7, ভূগোল এখন আমাদের মালিক নয়। জরুরি নয় যে আপনি কোনো বড় শহরে বাস করেন, কোনো শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন, অথবা আপনার আশেপাশে কোনো আর্ট গ্যালারি, স্টুডিও বা বিশেষজ্ঞ উপস্থিত আছেন। আজকের যুগ বদলে গেছে। এখন সৃজনশীলতা কোনো স্থান, কোনো অবস্থানের দাসী নয়। এখন আপনার প্রতিভা আপনার ভৌগোলিক এলাকার দ্বারা
আবদ্ধ নয়। আগে মানুষ বলতো, যদি তুমি কিছু হতে চাও তবে দিল্লি যাও, মুম্বাই যাও, নিউ ইয়র্ক বা প্যারিস যাও। এখন সেই কথাগুলো পুরনো হয়ে গেছে। এখন প্রশ্ন এটা নয় যে আপনি কোথায় আছেন, প্রশ্ন এটা যে আপনি কি করছেন। আজ যদি আপনার কাছে একটি স্মার্টফোন থাকে, একটি ইন্টারনেট সংযোগ থাকে এবং শেখার ইচ্ছে থাকে, তবে আপনি যে কোনো জায়গা থেকে যে কোনো কিছু করতে পারেন। এটা শুধু টেকনোলজিক্যাল উন্নতির কথা নয়, এটা মানসিকতার। কারণ আমরা যেমন ভাবি তেমনই আমাদের কাজ হয়। যদি আপনি ভাবেন যে আমি ছোট শহরে আছি, বড় কিছু করতে পারবো না, তবে আপনি নিজেকে আগেই হেরে যাওয়া বলে ধরে নেন। কিন্তু যদি আপনি বিশ্বাস করেন যে আমি যা চাই তা এখান থেকেই পেতে পারি, তবে আপনি আপনার সম্পদগুলো চিনতে শুরু করেন। মনোবিজ্ঞান বলে যে যখন মানুষ নিজেকে শক্তিহীন ভাবে তখন তার মস্তিষ্ক অজুহাত খুঁজতে থাকে, কিন্তু যখন সেই মানুষটি দায়িত্ব নিতে শুরু করে তখন সেই মস্তিষ্ক সমাধান খুঁজতে থাকে। এটাই একজন সাধারণ মানুষ এবং একজন আবেগপ্রবণ নির্মাতার মধ্যে পার্থক্য। আবেগপ্রবণ মানুষ তার চারপাশের অভাবকে তার সৃজনশীলতা দিয়ে পূরণ করে। আপনি যেখানেই থাকুন না কেন, সেটাই আপনার পৃথিবী, সেটাই আপনার ক্যানভাস। আর এই ক্যানভাসে আপনি কি রং ভরবেন তা আপনার হাতে। যে কোনো মহান শিল্পীকে দেখুন, তাদের কাছে শুরুতে বেশি সম্পদ থাকে না। তাদের কাছে থাকে একটি জেদ, একটি আগুন, একটি প্রশ্ন, আমি কি ভিন্ন কিছু করতে পারি? আর সেই প্রশ্নই তাদের কাজের দিকে পরিচালিত করে। এখন ব্যবহারিক কথা বলি। যদি আপনি কোনো ছোট শহরে থাকেন এবং আপনার মনে হয় যে আপনার এক্সপোজার নেই, তবে সবার আগে ইন্টারনেটকে আপনার মেন্টর বানান। ইউটিউবে প্রতিটি দক্ষতা বিনামূল্যে শেখানো হচ্ছে, তা পেইন্টিং হোক, গ্রাফিক ডিজাইনিং হোক, মিউজিক প্রোডাকশন হোক বা লেখা, সব কিছুই এক ক্লিকের দূরত্বে। কিন্তু প্রশ্ন এটা নয় যে তা উপলব্ধ আছে কিনা, প্রশ্ন এটা যে আপনি তা শেখার জন্য প্রস্তুত আছেন কিনা। দ্বিতীয়ত, আপনার কন্টেন্টকে পৃথিবীর কাছে পৌঁছানোর জন্য আপনার কোনো বড় প্ল্যাটফর্মের প্রয়োজন নেই। আজ ইনস্টাগ্রাম, ইউটিউব, মিডিয়াম, লিঙ্কডইন সবই আপনার প্রকাশের পথ। আপনি যেখানেই থাকুন না কেন সেখান থেকেই পোস্ট করতে পারেন। আপনার মনে যে কোনো ধারণা আছে তা পৃথিবী থেকে লুকিয়ে রাখার দরকার নেই, কারণ হয়তো পৃথিবীর অন্য কোথাও কেউ একই চিন্তার মধ্য দিয়ে যাচ্ছে। আর যখন আপনি আপনার দৃষ্টিভঙ্গি শেয়ার করেন, তখন সেই সংযোগ তৈরি হয়, আর সেই সংযোগই আপনাকে এগিয়ে নিয়ে যায়। আমাদের মস্তিষ্কের অভ্যেস থাকে আরামদায়ক অঞ্চলের। আমরা যেখানে থাকি সেখানকার সীমাবদ্ধতাগুলোকে এতবার পুনরাবৃত্তি করি যে তা আমাদের পরিচিতি হয়ে যায়। কিন্তু যখন একদিন আপনি নিজেকে বলেন যে আমার ভৌগোলিক অবস্থান নিয়ে কোনো চিন্তা নেই, আমার দৃষ্টিভঙ্গি নিয়ে চিন্তা আছে, তখন আপনার মন স্থানান্তরিত হয়। এটি অজুহাত থেকে বেরিয়ে এসে কার্যকারিতায় আসে। যদি আপনি ভাবেন যে আপনার আশেপাশে শিল্পী নেই, নির্মাতা নেই, তবে আপনাকে আপনার ভার্চুয়াল বৃত্ত তৈরি করতে হবে। আপনাকে ইন্টারনেটে এমন মানুষ খুঁজে বের করতে হবে যারা আপনার মতো ভাবে, যাদের যাত্রা আপনার সাথে মেলে, এবং তারপর তাদের সাথে সংযোগ স্থাপন করুন, তাদের সাথে সহযোগিতা করুন, তাদের কাছ থেকে শিখুন এবং তাদের শেখান। এটা নতুন যুগে নেটওয়ার্কিং কোনো ইভেন্টে হলে হয় না, এটা ইমেল এবং ডিএম থেকে শুরু হয়। আর যদি কখনো আপনার মনে হয় যে আমার প্রতিভা এখানে নষ্ট হচ্ছে, তবে মনে রাখবেন, কোনো স্থানই নষ্ট হয় না যতক্ষণ না আপনি সেখানে সক্রিয় থাকেন। আপনি আপনার শহর, আপনার গলি, আপনার নিজের বাড়িকে একটি সৃজনশীল স্টুডিও বানাতে পারেন। আপনার কোনো দামি সেটআপের প্রয়োজন নেই, আপনার প্রয়োজন একটি স্পষ্ট উদ্দেশ্য। আরেকটি মানবিক আচরণ যা এখানে কাজ করে। যখন আমরা আমাদের স্বপ্নকে কোনো ভৌগোলিক সীমানার সাথে যুক্ত করি, তখন আমরা সেগুলোকে দূরবর্তী করে তুলি। যেমন যদি আমি মুম্বাই থাকতাম তবে অভিনেতা হয়ে যেতাম, যদি আমি বোরে থাকতাম তবে স্টার্টআপ শুরু করতাম। এই বাক্যগুলো আসলে আপনার চিন্তার সীমাবদ্ধতা, আর এই সীমাবদ্ধতাগুলো ভাঙতে হবে যদি আপনি সত্যিই বড় কিছু করতে চান। এখন ভাবুন, কত মানুষ পৃথিবীর কোনায় কোনায় থেকে ভাইরাল হয়েছে। কেউ ছোট একটি গ্রাম থেকে টিকটকে বিখ্যাত হচ্ছে, কেউ 10 গুণ 10 ফুটের ঘর থেকে কোডিং শেখাচ্ছে। কারণ তারা ভূগোলকে তাদের মালিক বানায়নি, তারা তাদের দৃষ্টিকে মালিক বানিয়েছে। আপনাকে বুঝতে হবে যে আজ যা কিছু উপলব্ধ আছে তা আপনার জন্যই তৈরি হয়েছে। প্রযুক্তি এখন অজুহাতের দরজা বন্ধ করে দিয়েছে। এখন যে কিছু করছে না সে হয় ভয় পেয়েছে অথবা অজুহাত দেখাচ্ছে। আর এই কথা যে কোনো শিল্পেই প্রযোজ্য। আপনি যেখানে আছেন সেখান থেকেই শুরু করুন। আপনার কাছে যা আছে তা দিয়েই তৈরি করুন, এবং সবচেয়ে বড় কথা হলো ধারাবাহিক থাকুন। যখন আপনি প্রতিদিন কিছু মূল্য তৈরি করেন, তখন আপনার অবস্থান কোনো ব্যাপার না। পৃথিবী আপনার কাজ দেখে,
আপনার পিনকোড নয়। আপনার যাত্রা সেখান থেকেই শুরু হয় যেখানে আপনি আছেন। আপনাকে কোথাও যাওয়ার দরকার নেই, শুধু এগিয়ে যাওয়ার দরকার আছে। আর যখন আপনি একটি পদক্ষেপ নেবেন, তখন মহাবিশ্ব 2 ধাপ এগিয়ে আপনার পথ খুলে দেবে। তাই আজ থেকে ভূগোলকে আপনার মালিক মানা বন্ধ করুন, নিজেকে নিজের মালিক বানান। এবং মনে রাখবেন, আজকের শিল্পী কোনো শহরের হয় না, সে ধারণার হয়। আর ধারণার কোনো সীমা নেই। যদি আপনি নিজেকে সততার সাথে প্রকাশ করতে পারেন, যদি আপনি ক্রমাগত শিখতে পারেন, যদি আপনি ভয় না পেয়ে আপনার কাজ মানুষের কাছে পৌঁছতে পারেন, তাহলে আপনি পৃথিবীর যে কোনো কোণ থেকে পৃথিবীকে অনুপ্রাণিত করতে পারেন। এটাই আসল স্বাধীনতা, এটাই আসল শক্তি, এটাই শিল্পীর পরিচয়। আপনি কি আসিম রিয়াজের নাম শুনেছেন? নিশ্চয়ই শুনেছেন। আছে লক্ষ লক্ষ মানুষের হৃদয় স্পন্দন। সোশ্যাল মিডিয়ার তারা, ব্র্যান্ডগুলো তার পেছনে দৌড়ায়, আর প্রতিটি যুবক তার মতো হওয়ার স্বপ্ন দেখে। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে সে এই অবস্থানে কিভাবে পৌঁছলো? জম্মুর গলি থেকে বেরিয়ে আসে একটি ছোট ছেলে। না কোনো জাঁকজমকপূর্ণ উচ্চারণ, না কোনো সেলিব্রিটি কাকা, না কোনো নেটফ্লিক্স শোয়ের লঞ্চ প্যাড। তার কাছে কেবল একটি জিনিস ছিল, আবেগ। আর এই আবেগই তার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠল। ভাবুন, যখন সে তার শহরের গলিগলিতে দৌড়াতো, যখন সে এসিবিহীন ঘরে জিমে ঘাম ঝরাতো, যখন সে একের পর এক প্রত্যাখ্যান সহ্য করছিল, তখন কেউ করতালি দেয়নি, তখন কেউ ট্যাগ করেনি। কিন্তু তবুও সে থামেনি, কারণ তার ভেতর একটি কণ্ঠস্বর ছিল, আমার স্থান আমার ভূগোল নির্ধারণ করবে না, আমার কাজ করবে। বিগ বসে যখন আসিম প্রবেশ করে, তখন কেউ তাকে চেনে না। কিছু লোক তাকে হালকাভাবে নেয়, কিছু লোক তাকে ব্যাকগ্রাউন্ডে দেখতে চায়। কিন্তু মনোবিজ্ঞান এটাই বলে যে যখন আপনি আপনার কাজ দিয়ে ঝলমলে হয়ে ওঠেন, তখন সবচেয়ে জোরালো কণ্ঠস্বর আপনার নীরবতা হয়ে ওঠে। আসিম কথা দিয়ে নয়, তার উপস্থিতি দিয়ে প্রভাব ফেলেছিল। সে প্রতিটি অপমানকে জ্বালানি বানিয়েছিল, প্রতিটি প্রতিযোগিতাকে চ্যালেঞ্জ নয়, সুযোগ মনে করেছিল। সে হারত, কিন্তু থামত না। আর এখানেই খেলার মোড় জুড়ে যায়। মানুষ ভাবত এ টিকবে না, আর সেই লোকেরাই পরে বলে এ তো বিজয়ীর মতোই বেরিয়ে এলো। ভাবুন, যদি আসিমও এটাই ভাবত যে আমি তো জম্মু থেকে এসেছি, আমার কোনো পৌঁছানোর ক্ষেত্র নেই, কোনো প্ল্যাটফর্ম নেই, তাহলে কি আজ তার নাম ট্রেন্ডিং করত? কি তার কাটআউট রাস্তায় লাগানো থাকতো? কি তার কথা নিয়ে মানুষ রিল বানাতো? না। কিন্তু সে তার স্বপ্নকে পিনকোডের চেয়ে বড় মনে করেছিল। সে বলেনি আমার ব্যাকগ্রাউন্ড ছোট, সে বলেছিল আমি নিজেই ব্যাকগ্রাউন্ড হয়ে যাব। এখন আপনি নিজেকে জিজ্ঞাসা করুন, আপনিও কি আপনার ভূগোলকে আপনার মালিক মনে করছেন? আপনি কি এই ভেবে পিছিয়ে যাচ্ছেন যে আপনার কাছে সঠিক সংযোগ নেই, সঠিক জায়গা নেই, সঠিক জনতা নেই? তাহলে আর থামবেন না। আজকের পৃথিবী ডিজিটাল, গণতান্ত্রিক। আজ আপনার হাতে মোবাইল আছে, মানে পুরো পৃথিবী আপনার হাতে আছে। ইনস্টাগ্রাম, ইউটিউব, লিঙ্কডইন, টুইটার এগুলো সবই ডিজিটাল শহর। এবং এই শহরগুলিতে বাস করার জন্য ভিসার প্রয়োজন নেই, শুধু ধারাবাহিকতা ও সাহসের প্রয়োজন। আপনি যেখান থেকেই আসুন না কেন, গ্রাম থেকে, মফস্বল থেকে বা কোনো ছোট শহর থেকে, তাতে কোনো পার্থক্য হয় না। যদি আপনার মধ্যে দক্ষতা থাকে, সাহস থাকে এবং নিজের কাজ দেখানোর জেদ থাকে, তবে কেউ আপনাকে আটকাতে পারবে না। আসিম রিয়াজ ভাইরাল হননি কারণ তিনি নিখুঁত ছিলেন, তিনি ভাইরাল হয়েছিলেন কারণ তিনি বাস্তব ছিলেন। আপনাকেও ভাইরাল হতে হবে, আপনাকেও নিজের নাম তৈরি করতে হবে। এর একটাই সূত্র আছে, পুরো জায়গার জন্য অপেক্ষা করা বন্ধ করুন। আপনি যেখানেই থাকুন না কেন, সেখান থেকেই নিজের পরিচয় তৈরি করা শুরু করুন। আপনার বাড়ি, আপনার গলি, আপনার ছাদ, সেখান থেকেই রেকর্ডিং শুরু করুন, সেখান থেকেই নিজের কাজ আপলোড করুন। কে দেখছে তা নিয়ে চিন্তা করবেন না, শুধু ধারাবাহিক থাকুন। এবং মনে রাখবেন, আজ ভূগোল প্রভু নয়, আজ আপনার পরিশ্রম ও মানসিকতাই প্রভু। আপনার আজকের একটি সাহসী পদক্ষেপ আগামীকাল অন্য কারো অনুপ্রেরণা হতে পারে। তাই এখন সময় হয়েছে, উঠুন, ভাববেন না, শুরু করুন। কারণ জামানা জিজ্ঞাসা করবে না যে আপনি কোথা থেকে এসেছেন, জামানা শুধু দেখবে যে আপনি কি করে দেখাতে পারেন। এখন বলুন, আপনি কি করে দেখাতে চলেছেন? অধ্যায় 8, ভালো মানুষ হন। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আমরা অন্যের সাথে কিভাবে আচরণ করি তা আমাদের সৃজনশীলতা এবং সাফল্যের উপর কতটা গভীর প্রভাব ফেলে? এই পৃথিবী বিশাল মনে হলেও আসলে এটি একটি ছোট গ্রাম।
মানুষ মিলিত হয়, সংযুক্ত হয়, আবার আলাদা হয় এবং তারপর কোনো মোড়ে আবার মুখোমুখি দাঁড়ায়। এই বিষয়টি যত তাড়াতাড়ি বোঝা যায় ততই ভালো। কারণ আপনি যে কোনো ক্ষেত্রেই থাকুন না কেন, শিল্প, লেখা, সঙ্গীত, ব্যবসা, মানুষ আপনাকে কেবল আপনার কাজ দিয়ে নয়, আপনার আচরণ দিয়েও মনে রাখে। আজকের সময়ে যখন সব কিছু অনলাইন, মানুষ আপনাকে কেবল আপনার প্রোফাইল দিয়ে চেনে না, তারা আপনার কথা বলার ধরন, আপনার ভাষা, আপনার উত্তর দেওয়ার পদ্ধতি দিয়ে আপনাকে বিচার করে। আর এটাই মানুষের স্বভাব। আমাদের মনে থাকে যে কে আমাদের সাথে কেমন ব্যবহার করেছিল। আমরা সেই মানুষটিকে কখনো ভুলি না যে আমাদের কঠিনতম সময়েও সম্মান দেখিয়েছিল। অনেক সময় আমরা মনে করি যে আমাদের কেবল নিজেদের কাজের দিকে মনোযোগ দিতে হবে, অন্য কিছু গুরুত্বপূর্ণ নয়। কিন্তু সত্য হলো, অনেকেই কাজ করে, অনেকের মধ্যেই প্রতিভা থাকে, কিন্তু যে মানুষটি একজন ভালো মানুষ হিসেবে সামনে আসে, সে অন্যদের থেকে আলাদাভাবে চোখে পড়ে। ভালো মানুষ হন, এটি কেবল একটি উপদেশ নয়, এটি একটি কৌশল। এটি সেই আচরণ যা অন্যের হৃদয়ে আপনার জন্য জায়গা তৈরি করে। কারণ যার সাথে কথা বলে ভালো লাগে, তার সাথে সবাই যুক্ত হতে চায়। মানুষ প্রায়শই ভুলে যায় যে নেটওয়ার্কিং মানে কেবল ইমেইলের ফলোব্যাক নয়। আসল নেটওয়ার্কিং মানে হলো মনে থেকে যাওয়া, সেই মানুষের স্মৃতিতে একটি ইতিবাচক প্রভাব রেখে যাওয়া। মনোবিজ্ঞান বলে যে আমাদের মস্তিষ্ক নেতিবাচকতাকে দ্রুত গ্রহণ করে। যদি কেউ আমাদের কঠোরভাবে উত্তর দেয়, তবে সেই স্মৃতি আমাদের মস্তিষ্কে দীর্ঘক্ষণ থাকে। এবং এই কারণেই আমাদের অন্যের সাথে যোগাযোগে সচেতন থাকতে হবে। কারণ যখন আপনি ইতিবাচক শক্তি ছড়ান, তখন তার প্রভাব সরাসরি আপনার চারপাশের মানুষের ওপর পড়ে এবং পরোক্ষভাবে আপনার উন্নতিতেও। এখন ব্যবহারিক পদ্ধতির কথা বলি। যখন আপনি সোশ্যাল মিডিয়ায় থাকেন, কোনো নির্মাতার পোস্ট দেখেন, কোনো লেখকের গল্প পড়েন, কোনো শিল্পীর স্কেচ দেখেন, তখন কেবল চুপচাপ স্ক্রোল করবেন না। যদি আপনার ভালো লাগে, তবে আন্তরিকভাবে মন্তব্য করুন, প্রশংসা দেখান। সেই মানুষটি হয়তো আজ আপনাকে চেনে না, কিন্তু আপনার ইতিবাচকতা সে অবশ্যই অনুভব করে। আর এই মনোভাব তখন আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে যখন আপনি নিজে একজন নির্মাতা হন। যখন আপনি কিছু তৈরি করছেন, তা কন্টেন্ট হোক বা পণ্য, তখন আপনি অন্যের কাজ থেকে অনুপ্রাণিত হন এবং আপনি যেভাবে অন্যদের সম্মান দেন, তেমনই সম্মান আপনিও ফিরে পান। অনেক সময় মানুষ প্রতিযোগিতাকে এত নেতিবাচকতায় ভরে দেয় যে তারা অন্যদের ছোট করতে শুরু করে। কিন্তু সত্য হলো, এই পৃথিবীতে কোনো শিল্পী অন্য শিল্পীর শত্রু নয়। আমরা সবাই একই পৃথিবীতে নিজেদের পথ তৈরি করছি। এবং যদি আমরা অন্যদের উৎসাহিত করি, তাদের প্রশংসা করি, তাদের সাহস বাড়াই, তবে পরোক্ষভাবে আমরা নিজেদের জন্যও জমি তৈরি করছি। এই কারণেই পৃথিবীকে একটি ছোট শহর মনে করা জরুরি। কারণ যার সাথে আপনার আজ দেখা হচ্ছে, সে আগামীকাল আপনার সাথে সহযোগিতা করতে পারে। যার দ্বারা আপনি আজ অনুপ্রাণিত, সে আগামীকাল আপনার কাজ থেকে অনুপ্রাণিত হতে পারে। আর যদি আজ আপনি কাউকে বিনা কারণে ছোট করেন, তবে আগামীকাল যখন সেই মানুষটি কোনো শক্তিশালী অবস্থানে থাকবে, তখন তার আচরণ হয়তো আপনার কাঙ্ক্ষিত নাও হতে পারে। এখন ভাবুন, যদি আপনি ধারাবাহিকভাবে এমন একজন মানুষ হয়ে থাকেন যে অন্যের কাজের প্রশংসা করেন, মনোযোগ দিয়ে শোনেন, সম্মানজনকভাবে কথা বলেন, তবে আপনার সুনাম আপনাআপনিই তৈরি হয়। মানুষ আপনার সাথে কথা বলতে চায়, মানুষ আপনার সাথে কাজ করতে চায়। আর এটাই একজন ভালো শিল্পী বা নির্মাতা হওয়ার আসল নিয়ম, দক্ষতার পাশাপাশি ভালো মূল্যবোধ। আরেকটি বিষয় যেটা আমাদের বুঝতে হবে, কারো বদনাম করা বা হিংসা করা আমাদের শক্তি কেড়ে নেয়। আর এই শক্তি আপনি আপনার শিল্পে, আপনার প্রজেক্টে, আপনার স্বপ্নে ব্যয় করতে পারতেন। কাউকে ছোট করে সাময়িক অহংবোধ সন্তুষ্ট হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী উন্নতি নয়। তাই যদি আপনি কারো চেয়ে ভালো হতে চান, তবে তার বদনাম করার চেয়ে নিজেকে উন্নত করা ভালো। অনেক সময় আমাদের মনে হয় যে আমরা একা লড়ছি, কেউ আমাদের সাহায্য করছে না। কিন্তু যদি আপনি নিজেই অন্যের সাহায্য করা শুরু করেন, তবে মহাবিশ্ব আপনার দিকে সাহায্য পাঠানো শুরু করে দেয়। এটা সরল কর্মফল। আপনি যেমন শক্তি পাঠান, তেমনই শক্তি আপনার কাছে ফিরে আসে। এবার বাস্তব জীবনের উদাহরণের কথা বলি। ভাবুন, একজন ব্যক্তি প্রতিদিন পরিশ্রম ও ধারাবাহিকতার সাথে
কন্টেন্ট আপলোড করে, কিন্তু সে তার ফলোয়ারদের উপেক্ষা করে, কারোর প্রশ্নের উত্তর দেয় না, অন্যদের পোস্টে কখনো ভালো কিছু বলে না, শুধু নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকে। এবার আরেকজন নির্মাতা আছে যে কিছুটা কম পোস্ট করে, কিন্তু তার দর্শকদের সাথে যুক্ত থাকে, সবার সম্মান করে, অন্যদের প্রচার করে। আপনার কি মনে হয় দীর্ঘমেয়াদে কি বেশি উন্নতি করবে? এর উত্তর খুবই স্পষ্ট। যে মানুষ অন্যদের ওপরে তোলে সে নিজেই ওপরে ওঠে। এই কারণেই দয়া একটি সুপার পাওয়ার। এটা কোনো দুর্বলতা নয়, এটা আপনার সবচেয়ে বড় শক্তি। আর যারা এই পৃথিবীকে ছোট মনে করে তারা কারোর সাথে শত্রুতা করে না, তারা প্রতিটি সংযোগকে একটি নতুন সুযোগ মনে করে। আপনার মনোভাব আপনার শিল্পের ভাষা হয়ে ওঠে, আর যখন আপনার ভাষায় সম্মান, উষ্ণতা এবং বাস্তবতা থাকে তখন মানুষ স্বাভাবিকভাবেই আপনার দিকে আকৃষ্ট হয়। আর এটাই সেই মুহূর্ত যখন মানুষ আপনার কাজকে গুরুত্ব সহকারে নিতে শুরু করে। তাই যদি আপনি চান যে পৃথিবী আপনার কাজের কদর করুক, তবে আপনাকে প্রথমে অন্যের কাজের কদর করতে হবে। অন্যদের দেখে অনুপ্রাণিত হন, কিন্তু তুলনার মধ্যে পড়বেন না। নিজের যাত্রার উপর মনোযোগী থাকুন, কিন্তু অন্যের যাত্রাকে উদযাপন করতে ভুলবেন না। কারণ যখন আপনি অন্যের খুশিতে খুশি অনুভব করেন তখন মহাবিশ্ব আপনাকেও এমন সুযোগ দেয় যখন মানুষ আপনার সাফল্যে খুশি অনুভব করে। তাই পরের বার যখন আপনি কোনো নতুন নির্মাতার সাথে দেখা করবেন, কোনো নতুন কাজ দেখবেন, কোনো নতুন মন্তব্যের উত্তর দেবেন, মনে রাখবেন এই পৃথিবী একটি ছোট শহর। আজ যা আপনি বলবেন তাই আগামীকাল আপনাকে শোনানো হবে। আজ যে কম্পন আপনি ছড়াবেন তাই আগামীকাল আপনাকে ঘিলা ধরবে। এবং পরিশেষে শুধু এটুকুই বলতে চাই, ভালো হন, সম্মান দিন, হৃদয় খুলুন। কারণ এই পৃথিবী বড় নয়, এটি কেবল ঘুরে ফিরে সেই একই জায়গায় আসে। আর যখন তা ফিরে আসে তখন আপনি ভালো কাজ এবং ভালো আচরণের সাথে প্রস্তুত থাকুন। এটাই একজন সত্যিকারের শিল্পীর পরিচয়, যে কেবল তৈরি করতে পারে না, বরং সংযুক্তও করতে পারে। এবং সেই সংযোগই আপনাকে সেই প্রতিটি জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি সত্যিই পৌঁছতে চান। চলুন এই ধারণাটি আমরা একজন খুব বিখ্যাত মানুষের জীবন থেকে বুঝি, কেভিন হার্টের গল্প থেকে। কেভিন হার্ট আজ বিশ্বের সবচেয়ে বেশি উপার্জনকারী কৌতুক অভিনেতাদের মধ্যে একজন। কিন্তু তার যাত্রা সহজ ছিল না। শুরুর দিনগুলিতে তিনি ক্রমাগত প্রত্যাখ্যানের শিকার হয়েছিলেন, অডিশন থেকে বারবার বাদ পড়েছিলেন, এবং তার ওপর কেবল একজন আপর পর্দা কমিক এই তকমা লেগে গিয়েছিল। তবু তিনি হাল ছাড়েননি। কিন্তু এখন শুধু পরিশ্রম বা প্রতিভার কথা নয়, বরং তার আচরণের কথা। কেভিন হার্টকে এমন একজন মানুষ হিসেবে গণ্য করা হয় যিনি ইন্ডাস্ট্রিতে সবার সম্মান করেন, তা সে নতুন কোনো কমিক হোক বা কোনো পুরনো লেগেন্ডারি। তিনি সবসময় অন্যদের প্রশংসা করেন, তাদের সম্মান করেন, এবং সবচেয়ে বড় কথা, তিনি নিজের সাথে অন্যদেরও ওপরে তোলেন। একবারের ঘটনা খুব বিখ্যাত। কৌতুক অভিনেত্রী টিফনি হ্যাডেস যখন ইন্ডাস্ট্রিতে নতুন ছিলেন, তার থাকার জন্য কোনো বাড়ি ছিল না। তখন কেভিন হার্ট তাকে একটি হোটেলে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন এবং খাবার দিয়েছিলেন। তিনি তখন বলেছিলেন, আজ না হোক কাল তুই ঝলমলে হয়ে উঠবি। আর আজ টিফনিও হলিউডের একজন বড় তারকা। এবার দেখুন, এটা তো ছিল একটি আবেগপ্রবণ মানবিক সাহায্য, কিন্তু আপনি কি জানেন কেভিন এর থেকে কি পেয়েছিলেন? টিফনি এবং অন্যান্যরা যখন শীর্ষে পৌঁছালেন, তারা প্রতিটি সাক্ষাৎকারে কেভিনের নাম নিয়েছিলেন। তাকে একজন আপলিফটার বলেছিলেন, একজন গিভার বলেছিলেন। আজ কেভিন যেখানেই যান তার জন্য দরজা খোলা থাকে, কারণ তিনি কখনো দরজা বন্ধ করেননি। তিনি কখনো প্রতিযোগিতাকে অহংকার বা ইগোর বিষয় করেননি। তার সাথে কাজ করা লোকেরা বলেন যে তিনি সবাইকে এগিয়ে যাওয়ার সুযোগ দেন, তিনি সবাইকে সমান অনুভব করান। আর এই কারণেই আজ কেভিন হার্টকে শুধু তার কমেডির জন্য নয়, মানুষ হিসেবেও পছন্দ করা হয়। তাহলে এখন ভাবুন, যদি কেভিন হার্টও অহংকারী হয়ে যেতেন, অন্যদের ছোট করতেন, বা শুধু নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকতেন, তাহলে কি আজ এত মানুষ তার পাশে থাকতো? একদমই নয়। তাই যখন আমরা বলি ভালো মানুষ হন, তখন এটি কেবল একটি আদর্শ বাক্য নয়, এটি একটি শক্তিশালী কৌশল যা আপনার নাম, আপনার কাজ এবং আপনার সম্পর্কগুলিতে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। আপনার আচরণ মানুষ হয় আপনার সাথে সংযুক্ত করে অথবা ভেঙে দেয়। আর যদি আপনি এমন একটি নেটওয়ার্ক তৈরি করতে চান যা আপনার সৃজনশীলতাকে উঁচুতে নিয়ে যায়,
তাহলে আপনাকেও কেভিন হার্টের মতো হতে হবে। কখনো কাউকে ছোট মনে করবেন না। হতে পারে যে মানুষটিকে আপনি আজ উপেক্ষা করছেন সেই কাল কোনো বড় কোম্পানির সিদ্ধান্ত গ্রহণকারী হতে পারে, আর হতে পারে যে মানুষটির আপনি আজ প্রশংসা করছেন সে কাল আপনাকে মঞ্চে ডাকতে পারে। পৃথিবী সত্যিই একটি ছোট শহর এবং এখানে প্রতিটি সম্পর্ক ঘুরে ফিরে আসে। তাই সবচেয়ে ভালো উপায় এটাই, প্রতিটি মানুষের সাথে এমনভাবে আচরণ করুন যেন সে কাল আপনার গল্পের অংশ হতে চলেছে। অধ্যায় 9, বিরক্তিকর হন, এটাই কাজ শেষ করার উপায়। মানুষ প্রায়শই ভাবে যে জীবনে বড় কিছু করতে হলে, সৃজনশীল হতে হলে প্রতিদিন ভিন্ন কিছু হওয়া উচিত, প্রতি মুহূর্তে নতুন কিছু হওয়া উচিত, প্রতি মুহূর্তে অনুপ্রেরণা পাওয়া উচিত। কিন্তু বাস্তবিকতা এর সম্পূর্ণ বিপরীত। সত্যি কথা বলতে, যারা ধারাবাহিকভাবে বড় কিছু তৈরি করতে পারে তারা দেখতে খুব বিরক্তিকর জীবনযাপন করে। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, বিরক্তিকর জীবন। কারণ সৃজনশীলতা কখনো অনুপ্রেরণা থেকে আসে না, এটা প্রতিদিন একই জিনিস পুনরাবৃত্তি করা থেকে আসে। সেই একই রুটিন, একই সময়, একই অভ্যাস। এবং এই বিরক্তিকর মনে হওয়া প্যাটার্নটি আসলে শৃঙ্খলা, আর শৃঙ্খলা থেকেই কাজ হয়। যখন আপনার মন বিভ্রান্তিতে পূর্ণ থাকে, কখনো ফোনের নোটিফিকেশন, কখনো হঠাৎ করে ঘোরার পরিকল্পনা, কখনো বিনা কারণে সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করা, তখন মস্তিষ্ক একটুও শ্বাস নেওয়ার সুযোগ পায় না। আর যখন মস্তিষ্ক ক্লান্ত থাকে তখন সে নতুন কিছু ভাবতেই পারে না। সৃজনশীলতা কোনো জাদুর কাঠি নয় যা কোনো শিল্পীর মাথায় রাতারাতি ঘুরিয়ে দেওয়া হয়। এটি পরিশ্রম, এটি কাজ করার অভ্যাস, এটি সেই বিরক্তিকর রুটিন যা প্রতিদিন অনুসরণ করতে হয়, মন থাকুক বা না থাকুক। মনোবিজ্ঞান বলে যে যখন আপনি প্রতিদিন একই সময় একই কাজ করতে শুরু করেন তখন আপনার মস্তিষ্ক সেই কাজটিকে সহজ বলে মনে করে। শুরুতে যে কাজটিকে কঠিন মনে হয় তা ধীরে ধীরে আপনার অভ্যেসে পরিণত হয় এবং এখান থেকেই আপনার আসল বৃদ্ধি শুরু হয়। এবার একটি কথা ভাবুন তো, যদি আপনি আজ ভাবলেন যে আপনাকে কিছু লিখতে হবে, কিছু তৈরি করতে হবে, কিন্তু আপনি বললেন আজ মন নেই, কাল করব। তারপর কাল এলো, আপনি আবার পিছিয়ে দিলেন এবং তারপর 1 সপ্তাহ পেরিয়ে গেল, আপনি কিছুই করেননি। আর তারপর আপনি নিজেকে ধিক্কার দেন যে আপনি কিছু করতে পারছেন না, আপনি অনুপ্রেরণা পাচ্ছেন না। কিন্তু আপনি কি কখনো নিজেকে জিজ্ঞাসা করেছেন, আপনি কি আপনার পরিবেশ এমনভাবে তৈরি করেছেন যেখানে অনুপ্রেরণা টিকে থাকতে পারে? অনুপ্রেরণা একটি বিলাসিতা, কিন্তু রুটিন একটি প্রয়োজন। যারা প্রতিদিন একই সময় বসে তারাই ধীরে ধীরে মাস্টার হয়ে ওঠে। তা সে লেখক হোক, চিত্রশিল্পী হোক, ব্যবসা তৈরি করা ব্যক্তি হোক বা অন্য যে কেউ। বিশ্বের প্রতিটি মহান মানুষের জীবন বিরক্তিকর মনে হয়। তারা প্রতিদিন সকালে একই সময়ে ওঠে, একই খাবার খায়, একই অভ্যাস পুনরাবৃত্তি করে, কিন্তু সেই অভ্যাসগুলোর কারণেই তারা অসাধারণ হয়ে ওঠে। এখন কিছু ব্যবহারিক বিষয় বোঝা যাক। সবার আগে আপনার দিনকে সরল রাখুন। যদি আপনি চান তবে একটি নির্দিষ্ট রুটিন তৈরি করুন। কখন সকালে উঠবেন, কখন কাজ শুরু করবেন, কখন বিরতি নেবেন, কখন ঘুমাবেন, এবং সেই রুটিনকে গোপন মনে করুন। যেমন মন্দিরে পূজা হয় তেমনই সেই রুটিন ভাঙবেন না। কারণ যদি আপনি নিজের সাথেই ধারাবাহিকতা বজায় রাখেন তবে বাইরের পৃথিবী নিজেই আপনাকে গুরুত্ব সহকারে নিতে শুরু করবে। দ্বিতীয়ত, বিভ্রান্তিগুলোকে মেরে ফেলুন। সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করা, প্রতিটি নোটিফিকেশনে লাফিয়ে পড়া, বারবার ফোন চেক করা, এগুলো সবই আপনার মস্তিষ্ককে সৃজনশীল হতে বাধা দেয়। আপনার কর্মক্ষেত্রকে এমনভাবে তৈরি করুন যেখানে কম ঝামেলা হয়। আর যদি আপনার এমন বিলাসবহুল ব্যবস্থা না থাকে তবে নিজেকে মানসিকভাবে প্রশিক্ষণ দিন যে যখন কাজে বসবেন তখন বাকি সব বন্ধ করে দেবেন। তৃতীয়ত, বিরক্তিকর হওয়া মানে কেবল রুটিনে থাকা নয়। এর অর্থ হলো আপনার ভেতরের কোলাহলকে শান্ত করা, আপনার মনকে শৃঙ্খলা দেওয়া, যাতে সে নিজেকে সুসংগঠিত রাখতে পারে। প্রতিদিন নতুন কিছু করার পরিবর্তে প্রতিদিন একই সঠিক জিনিস পুনরাবৃত্তি করা বেশি শক্তিশালী। এখন ভাবুন যে আপনি নিজের জন্য এমন একটি পরিবেশ তৈরি করেছেন যেখানে বিভ্রান্তি কম, রুটিন নির্দিষ্ট এবং আপনি প্রতিদিন কাজে বসছেন। তারপর অনুপ্রেরণা থাকুক বা না থাকুক, কয়েকদিনের মধ্যে আপনার মন নিজেই অনুপ্রেরণা তৈরি করতে শুরু করবে। যে জিনিস আপনি বাইরে খুঁজছিলেন তা ভেতর থেকে আসতে শুরু করবে, কারণ আপনার মন এখন সেই তথ্য প্রক্রিয়া করার জন্য প্রস্তুত। যখন আপনি বিরক্তিকর জিনিসগুলোকে গ্রহণ করতে শেখেন তখন আপনি জীবনের গভীরতা বুঝতে শুরু করেন। আপনি আপনার চিন্তাভাবনার স্বচ্ছতা পান এবং স্বচ্ছতা থেকে মনোযোগ আসে, আর মনোযোগ থেকে ফলাফল।
যখন আপনি একটি জিনিসের ওপর ধারাবাহিকভাবে কাজ করেন তখন তাতে পরিপূর্ণতা আসতে শুরু করে এবং এই পরিপূর্ণতাই আপনার পরিচয় হয়ে ওঠে। এবার এমন একজন ব্যক্তির কথা ভাবুন যে প্রতিদিন কিছু উত্তেজনাপূর্ণ করতে চায়, প্রতিদিন নতুন অ্যাডভেঞ্চার, নতুন পরিকল্পনা, নতুন বিভ্রান্তি। তাকে দেখতে খুব আকর্ষণীয় লাগে, কিন্তু তার কোনো কাজই সম্পূর্ণ হয় না। আর তারপর সে একদিন হতাশ হয়ে বলে, আমার দ্বারা কিচ্ছু হচ্ছে না, আমি অনুপ্রেরণা পাচ্ছি না। আর ঠিক তার উল্টো দিকে একজন মানুষ আছে যে বিরক্তিকর মনে হয়, সারা দিন নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে, সোশ্যাল মিডিয়ায় নেই, পার্টিতে যায় না, প্রতিদিন চুপচাপ নিজের কাজ করে। কিন্তু কয়েক বছর পর তার কাছে এমন একটি কাজের ভান্ডার থাকে যা মানুষকে অনুপ্রাণিত করে। তাই যদি আপনি চান যে আপনার কাজ কথা বলুক, তবে আপনাকে কিছুদিন চুপ থাকতে হবে, নিজেকে বিরক্তিকর হতে দিতে হবে, কারণ সেই নীরবতাই আপনার ভেতরের কণ্ঠস্বরকে জোরে কথা বলতে দেবে। এবার একটি ছোট্ট কথা, আপনার আশেপাশে এমন লোকদের রাখুন যারা আপনার রুটিনকে সমর্থন করে, যারা আপনাকে এটা বলে না যে তুই সব সময় কাজ করিস, একটু বিশ্রামও নে। এমন লোকেরা ধীরে ধীরে আপনাকে আপনার ধারাবাহিকতা থেকে দূরে সরিয়ে দেয়। তাদের বিনীতভাবে বোঝান যে আপনার জন্য এখন বিরক্তিকর হওয়া জরুরি, কারণ এই বিরক্তিকর প্রক্রিয়াটি আপনাকে সেই উচ্চতায় নিয়ে যাবে যেখানে মানুষ দাঁড়িয়ে করতালি দেবে। সৃজনশীলতা এবং উৎপাদনশীলতার জগতে বিরক্তিকর হওয়া একটি সুপার পাওয়ার। আর যত তাড়াতাড়ি আপনি এই বিষয়টি বুঝতে পারবেন, তত তাড়াতাড়ি আপনার যাত্রা শুরু হবে। আপনাকে প্রতিদিন অনুপ্রাণিত হওয়ার দরকার নেই, কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ হওয়া জরুরি। তাই পরের বার যখন আপনার মনে হবে যে আপনার জীবন বিরক্তিকর হয়ে গেছে, তখন হেসে ফেলুন, কারণ এটাই সেই লক্ষণ যে আপনি সঠিক কিছু করছেন। আপনি বিভ্রান্তি থেকে দূরে আছেন, মনোযোগের কাছে আছেন। আর যেদিন আপনি বিরক্তিকর থেকেও কাজ করতে শুরু করবেন, সেদিন থেকে আপনি অন্যদের থেকে আলাদা হতে শুরু করবেন। আর মনে রাখবেন, অনুপ্রেরণার জন্য অপেক্ষা করবেন না, প্রতিদিন আপনার রুটিন থেকে তাকে জাগিয়ে তুলুন। আপনার ভেতরের শিল্পীকে বিরক্তিকর কিন্তু শৃঙ্খলিত জীবন দিয়ে জ্বালানি দিন, কারণ আসল সাফল্য বিলাসবহুল জীবন থেকে আসে না, আসে বিরক্তিকর ধারাবাহিকতা থেকে। এবার জাস্ট একটি শেষ কথা, বিরক্তিকর হওয়া আপনার স্বপ্নের চাবিকাঠি। তাকে হারাবেন না, তাকে যত্ন করুন, গ্রহণ করুন এবং প্রতিদিন চুপচাপ নিজের কাজ করতে থাকুন। এটাই সেই রহস্য যা দিয়ে আপনি এমন কিছু তৈরি করতে পারেন যা আজ পর্যন্ত কেউ তৈরি করেনি। আমেরিকার মেইন শহরে স্টিফেন কিং নামের একটি ছেলে থাকত। সাধারণ পরিবার, টাকার অভাব, মা একা সন্তানদের মানুষ করছিলেন। স্কুলের পর সে লাইব্রেরিতে যেত, সেখানে ঘন্টার পর ঘন্টা বসে বই পড়ত। সেখান থেকেই তার লেখার নেশা ধরে। শুরুতে সে যা কিছু লিখত তা সংবাদপত্র ও ম্যাগাজিনে পাঠাতো। একের পর এক প্রত্যাখ্যান আসত, কখনো উত্তর আসত না, কখনো সরাসরি নিষেধ করে দেওয়া হতো। তার ঘরের দেওয়ালে একটি পেরেক ছিল, যেখানে সে সমস্ত প্রত্যাখ্যানপত্রগুলো টাঙিয়ে রাখত। ধীরে ধীরে সেই পেরেকটি বেঁকে গিয়েছিল, কারণ প্রত্যাখ্যানের সংখ্যা এত বেশি ছিল। কিন্তু সে লেখা ছাড়েনি। সে সকালে তাড়াতাড়ি উঠত, টেবিলে বসত এবং কেবল লিখত। দিনের বেলায় যে চাকরিই করত, বাড়ি ফিরে আবার লেখা শুরু করত। কোনো করতালি নেই, কোনো প্রশংসা নেই, শুধু প্রতিদিন একই কাজ, লেখা। একদিন সে একটি গল্প লিখেছিল, ক্যারি, এবং সেটিও সে আবর্জনায় ফেলে দিয়েছিল। তার স্ত্রী সেই পাতাগুলো আবর্জনা থেকে তুলেছিলেন, পড়েছিলেন এবং বলেছিলেন, এটা ভিন্ন কিছু, আবার পাঠাও। সেই গল্প তার ভাগ্য বদলে দিয়েছিল। প্রথম বইয়ের সত্ত্ব এত টাকায় বিক্রি হয়েছিল যে তার সমস্ত ঋণ শোধ হয়ে গিয়েছিল। কিন্তু সেখান থেকেও তার রুটিন বদলায়নি। এখন যখন অন্যান্য বড় লেখকরা বিলাসবহুল অফিসে কাজ করেন, সে এখনও একটি ঘরে একটি পুরনো টেবিলে প্রতিদিন 2000 শব্দ লেখে। তার কোনো বিলাসবহুল জিনিসের প্রয়োজন ছিল না, না কোনো অনুপ্রেরণার। সে বিরক্তিকর থেকে গিয়েছিল, আর সেই বিরক্তিকর রুটিন তাকে বিশ্বের সবচেয়ে বেশি পঠিত লেখক বানিয়েছিল। স্টিফেন কিং আজও এটাই বলেন, প্রতিদিন বসো এবং লেখো, এটাই আসল কাজ। অধ্যায় 10, সৃজনশীলতার রহস্য। কম করাটাই আসল শিল্প। আমরা প্রায়শই মনে করি যে বেশি জিনিস যুক্ত করলেই কিছু বড় তৈরি হয়। আমরা ভাবি যে যদি আমাদের সৃজনশীল হতে হয়, অসাধারণ কিছু করতে হয়, তবে আমাদের সব কিছু জানতে হবে, প্রতিটি সরঞ্জাম লাগবে, প্রতিটি সম্পদ লাগবে। কিন্তু আসল সত্য কি? আসল সত্য হলো, প্রকৃত সৃজনশীলতা লুকিয়ে থাকে কম করার মধ্যে। আসল শক্তি যোগ করার মধ্যে নয়, বরং ছেঁটে ফেলার মধ্যে থাকে।
যখন আপনি আপনার মস্তিষ্কে অনেক বেশি জিনিস ঢুকিয়ে ফেলেন তখন আপনি স্পষ্টতা হারিয়ে ফেলেন, আর স্পষ্টতা ছাড়া আপনি না ভাবতে পারেন না তৈরি করতে পারেন। মানুষের মস্তিষ্ক মাল্টিটাস্কিংয়ের জন্য তৈরিই নয়। আর যখন আপনি একসাথে 10টা জিনিসের উপর মনোযোগ দিতে শুরু করেন তখন আসলে আপনার মনোযোগ কোথাও থাকে না, আর এখান থেকেই বিভ্রান্তি শুরু হয়। আর যেখানে বিভ্রান্তি থাকে সেখানে সৃজনশীলতা শ্বাসরোধ হয়ে মারা যায়। মনোবিজ্ঞান বলে যে যখন একজন মানুষ বিকল্পের অতিরিক্ত বোঝায় থাকে তখন সে সিদ্ধান্ত নিতে ভয় পেতে শুরু করে। একে বলা হয় চয়েস প্যারালিসিস। যত বেশি পথ থাকবে তত বেশি ভয় থাকবে যে ভুল পথে না চলে যাই। আর তারপর মানুষ ভাবতে ভাবতে থেমে যায়, কিছুই করে না। এখানেই বিয়োগ বা সাবট্রাকশনের শক্তি কাজ করে। সৃজনশীলতা তখন জন্ম নেয় যখন আপনি নিজেকে সীমাবদ্ধ করে দেন। যখন আপনি সম্পদের অভাবের মধ্যে ভাবেন তখনই আসল ধারণাগুলি বেরিয়ে আসে। যখন আপনার সব কিছু থাকে তখন আপনি পরীক্ষা নিরীক্ষা করার পরিবর্তে আরামদায়ক অঞ্চলে প্রবেশ করেন। কিন্তু যখন আপনার কাছে কেবল 2টো রং থাকে তখন আপনি সেই 2টো রং দিয়ে এমন কিছু তৈরি করেন যা হয়তো 10টা রঙের চেয়েও ভালো হয়। কম জিনিসে কাজ করা কোনো দুর্বলতা নয়, এটি একটি কৌশল। আপনি যত সীমাবদ্ধ করবেন তত বেশি মনোযোগী হবেন, আর যখন মনোযোগ আসে তখন গভীরতা আসে, আর গভীরতাই তো যে কোনো শিল্পীর আসল পরিচয়। এবার ধরুন আপনার কাছে কাজ করার জন্য মাত্র 1 ঘন্টা সময় আছে। আপনি জানেন যে আপনার কাছে এই 1 ঘন্টাই আছে, এর থেকে কমও নয় বেশিও নয়। এখন ভাবুন কি হবে। আপনি বিভ্রান্তিগুলো ছেড়ে দেবেন, সোশ্যাল মিডিয়া ভুলে যাবেন, নিখুঁত হতে চাওয়ার চেষ্টা থেকে লড়বেন এবং সেই 1 ঘন্টায় সেরাটা দেওয়ার চেষ্টা করবেন। আর এখান থেকেই গুণমাত বেরিয়ে আসবে, এখান থেকেই স্পষ্টতা পাওয়া যাবে। যখন সব কিছু ছেটে ফেলে দেওয়া হবে তখন যা অবশিষ্ট থাকবে সেটাই আসল। এই পৃথিবীতে আজ সবচেয়ে বেশি বিভ্রান্তি উপলব্ধতা থেকেই আসে। সব কিছু চাই, প্রতিটি গ্যাজেট, প্রতিটি অ্যাপ, প্রতিটি কৌশল। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে যত বেশি জিনিস যোগ করছেন তত আসল কাজ কম হচ্ছে? কারণ আপনি কেবল প্রস্তুতি নিচ্ছেন, পদক্ষেপ নিচ্ছেন না। এবার পদক্ষেপের কথা বলি। যদি আপনি আজ থেকে আপনার জীবনে বিয়োগের দর্শন গ্রহণ করেন তাহলে কি হবে? সবার আগে আপনি অপ্রয়োজনীয় জিনিসগুলোকে বাদ দিতে শুরু করবেন। সেই অভ্যাসগুলো ত্যাগ করবেন যা কেবল সময় নষ্ট করছে। সেই সব মানুষের থেকে দূরত্ব তৈরি করবেন যারা কেবল শক্তি শোষণ করে। সেই সব কাজগুলো বন্ধ করবেন যা দেখানোর জন্য করা হয় কিন্তু ভেতর থেকে কিছু যোগ করে না। আর যখন এই সব কমে যাবে তখন আপনার ভেতরের কণ্ঠস্বর জোরালোভাবে শোনা যাবে। বিয়োগ মানে স্পষ্টতা, বিয়োগ মানে বাস্তবতা, এবং বিয়োগ মানে স্বাধীনতা। এখন কিছু বাস্তব কথা বলি। সবার আগে আপনার দৈনিক জীবনকে দেখুন। আপনার দিনের মধ্যে কি কি জিনিস আছে যা কেবল কোলাহল? আপনি কি বিনা কারণে ঘন্টার পর ঘন্টা স্ক্রল করেন? আপনি কি প্রতিদিন এমন কিছু করেন যা আপনার লক্ষ্যের সাথে যুক্ত নয় বা শান্তি দেয় না? যদি হ্যাঁ হয় তাহলে আজই তা বাদ দিন, কারণ প্রতিটি অতিরিক্ত জিনিস আপনার সময় খাচ্ছে, আপনার মনোযোগ ভাগ করছে। দ্বিতীয়ত, যখন আপনি কোনো নতুন কাজ শুরু করেন তখন নিজেকে প্রশ্ন করুন যে আমি কি এতে অযথা জটিলতা যোগ করছি? এই সরঞ্জামটি কি সত্যিই প্রয়োজন, নাকি শুধু এই কারণে নিচ্ছি কারণ সবাই নিচ্ছে? আমি কি এই কাজটাকে আরও সহজ করতে পারি? এই প্রশ্ন জিজ্ঞাসা করা শুরু করুন আর আপনার মন নিজে থেকেই স্পষ্টতা দিতে শুরু করবে। তৃতীয়ত, যখন আপনি কোনো প্রজেক্টে কাজ করছেন তখন নিজেকে জিজ্ঞাসা করুন যে এর মধ্যে কি কি জিনিস আছে যা বাদ দিলে এর প্রভাব আরও ভালো হতে পারে। মনে রাখবেন, সম্পাদন কেবল লেখাতেই হয় না, প্রতিটি সৃষ্টিতেই হয়। একজন ভালো সঙ্গীতজ্ঞতেই যিনি সুরের মাঝে নীরবতা বোঝেন, একজন ভালো চিত্রকরতেই যিনি খালি ক্যানভাসে শক্তি জানেন। এবার ধরুন একজন ব্যক্তি ফটোগ্রাফি শিখতে চায়, তার কাছে প্রচুর ক্যামেরা, লেন্স, এডিটিং সফটওয়্যার আছে, কিন্তু তার মন এত জঞ্জালে ভরা যে সে সিদ্ধান্তই নিতে পারে না যে কোথা থেকে শুরু করবে। তারপর একদিন সে শুধু একটি সাধারণ মোবাইল ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়ে, প্রতিদিন একটি ছবি তোলে এবং 1 বছর পর তার ছবি বিশ্বে প্রশংসিত হয়। সেই সাফল্য কি দামি সরঞ্জাম থেকে এসেছিল? না, সেই সাফল্য এসেছিল কারণ সে বিয়োগকে আগ্রহণ করেছিল। সৃজনশীলতা তখন গভীরতা পায় যখন আপনি কম জিনিসে উৎকর্ষ খুঁজতে শুরু করেন। যখন আপনি ভাবেন যে আমি শুধু এতটুকুই করব কিন্তু তাতে প্রাণ ঢেলে দেব, তখন আপনার ভেতরের শিল্পী জেগে ওঠে। তখন আপনি অন্যদের থেকে আলাদা দেখতে শুরু করেন, জোরালো হয়ে নয় বরং স্পষ্ট হয়ে।
মনে রাখবেন, কোলাহল বেশি তৈরি করা সহজ, কিন্তু নীরবতায় প্রভাব তৈরি করা কঠিন। আর এটা তখনই আসে যখন আপনি সিদ্ধান্ত নেন যে আমি সব কিছু করব না, আমি শুধু সেটাই করব যা জরুরি। এবং এই সিদ্ধান্ত নেওয়া সহজ নয়, কারণ পৃথিবী সবসময় বলবে আরও করো, আরও যোগ করো, আরও শেখো। কিন্তু আপনাকে উত্তর দিতে হবে, না, এখন আমি কমাবো, এখন আমি শুধু সেটাই রাখব যা আমার সত্য। প্রত্যেক মহান স্রষ্টাই বিয়োগকে গ্রহণ করেছেন, তা সে স্টিভ জবস হোক, যিনি বলেছিলেন সরলতাই চূড়ান্ত পরিশীলন, অথবা কোনো লেখক যিনি 100 শব্দের পরিবর্তে কেবল একটি লাইন দিয়ে হৃদয় জয় করেছিলেন। শ্রেষ্ঠত্ব বেশি কাজ করা থেকে আসে না, সঠিক কাজ করা থেকে আসে। তাই আজ যদি আপনি সত্যিই কিছু তৈরি করতে চান, তবে যোগ করা বন্ধ করুন, ছেটে ফেলা শুরু করুন। আপনার মনকে হালকা করুন, আপনার স্থানকে খালি করুন, এবং আপনার ভেতরের শিল্পীকে খোলাখুলি শ্বাস নিতে দিন। সৃজনশীলতা কোনো বাইরের জিনিস নয় যা বাইরে থেকে আসে, এটা ভেতরেই ছিল, আছে এবং থাকবে। শুধু আপনাকে আপনার চারপাশের কোলাহল কমাতে হবে। যত কোলাহল কমবে তত স্পষ্টতা বাড়বে, আর যখন স্পষ্টতা আসবে তখন আপনি যা তৈরি করবেন তা কেবল ভিন্নই হবে না, বাস্তবও হবে। এখন শুধু এটুকুই বুঝুন যে যখনই কোনো কিছুতে আটকে যাবেন, যখনই বিভ্রান্তি হবে, যখনই আপনি ভারাক্রান্ত অনুভব করবেন, তখন নিজেকে জিজ্ঞাসা করুন, এটি কি কিছু কমানো যেতে পারে? আর আপনি দেখবেন যে উত্তর সবসময় হ্যাঁ হবে, কারণ বিয়োগেই আপনার আসল শক্তি নিহিত। তো এই ছিল আজকের বইয়ের সামারি। কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। এরকম আরও ভিডিও পেতে আমাদের বুকজিস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন। ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।